আচ্ছা, এ পর্যায়ে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্ল্যান্ট রিপ্রোডাকশন। আচ্ছা, এটা ছোট চ্যাপ্টার, অসুবিধা নাই, আমরা পড়ে ফেলবো। এখান থেকে একটু মনে রাখবা, আমি একটু ব্রেক দিচ্ছি তার আগে একটু বলে দিই। সেটা হচ্ছে এখান থেকে বেশি অংশ, মানে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন হয়, সেটা হচ্ছে ফিমেল গ্যামিটোফাইট, এই অংশটা ভালো করে পড়তে হবে। আর একটা পড়তে হবে হচ্ছে ফার্টিলাইজেশন, এই অংশটা খুব ভালো করে পড়তে হবে। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এখান থেকে পড়তে হবে হচ্ছে এক্সাম্পল গুলা ভালো করে পড়তে হবে। তো আমরা এখানে ছিলাম যে কোন অংশগুলোকে এই চ্যাপ্টারে ফোকাস করতে হবে। তাহলে চলো আমরা এর পরের অংশটাতে শুরু করি। আচ্ছা, এখানে দেখো শুরুতে যেটা আছে সেটা হচ্ছে মেল গ্যামিটোফাইট, এটার মানে কিভাবে ডেভেলপমেন্টটা হয়। আচ্ছা, শুরুতে যেটা আছে সেটা হচ্ছে যে প্ল্যান্ট রিপ্রোডাকশন বা রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝি, এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট অফ স্প্রিং কিভাবে তৈরি হয় সেটার একটা প্রসেস। আচ্ছা, এখন এই রিপ্রোডাকশন নিয়ে যে সায়েন্স, এটাকে বলা হচ্ছে প্ল্যান্ট এমব্রায়োলজি, একদম সিম্পল, হিউম্যান এমব্রায়োলজির মতো। আচ্ছা, এটাকে আমরা দুভাগে ভাগ করি মেইনলি রিপ্রোডাকশনকে, একটা হচ্ছে সেক্সুয়াল আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল। তো এটাকে ভাগ করা হয় কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। মেইন জিনিস হচ্ছে ফার্টিলাইজেশন। তাহলে ফার্টিলাইজেশন, ইয়েস, ফার্টিলাইজেশন প্রেজেন্ট, তখন এটাকে আমরা বলবো সেক্সুয়াল। আর যদি ফার্টিলাইজেশন অ্যাবসেন্ট থাকে, নো, তখন এটাকে আমরা বলবো অ্যাসেক্সুয়াল। সিম্পল, ফার্টিলাইজেশন হয় অথবা হয় না, এটার উপর ভিত্তি করে আমরা এভাবে ভাগ করে ফেলতে পারি। আচ্ছা, না ঠিক আছে, আমরা তো সবগুলো স্লাইড কভার করলাম, কেমন? ঠিক আছে, ও যেহেতু বলছে আমি একটু আরেকবার দেখে আসি। আচ্ছা, এগুলো কিন্তু আমি বলেছি, হ্যাঁ বলেছি, দেখো এই যে এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে, হ্যাঁ ফ্যাক্টর গুলো আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, এখানে শোনো, এখানে যে জিনিসটা আসলে আম, হ্যাঁ কোনটা বলো তো, হ্যাঁ কোন টপিকের কথা বলছো তুমি একটু বলবা? আত্মায়া, হ্যাঁ তুমি বলছো যে কয়েকটা স্লাইড মিস মনে হচ্ছে তোমার কাছে, এটার আগের স্লাইড। ও আচ্ছা, আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা শোনো, এটা কিন্তু আমি আলাদাভাবে পড়াই ফেলছি, হ্যাঁ এটা অবশ্যই 100%, আমরা ওখানে যাই, এটা 100%, হ্যাঁ এটা অলরেডি আমি কভার করে ফেলছি, তো এই জন্য আলাদা বলি নাই। আচ্ছা দেখি আর কোনোটা আছে নাকি এরকম। আচ্ছা ওকে, ও আচ্ছা এখানে ছিলাম তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে এখানে একটু জাস্ট বলে আমি ওই চ্যাপ্টারে চলে যাই, ঠিক আছে? এখানে মনে হয় যে একটু সুইচ করে গেছিলাম। আচ্ছা, এখানে এটিপি সিনথেজ, ওই যে যে এনজাইমটার কথা আমরা বলতেছিলাম, তো এই এনজাইমটা আমরা ছবিতে ছিলাম, তো ওই জায়গায় গিয়ে আসলে মিসটা হয়েছে, ঠিক আছে ওকে। এই যে দেখো, এই যে এটিপি সিনথেজ, এটা তো প্র্যাকটিক্যালি একটা প্রোটিন, হ্যাঁ তো এই প্রোটিনের কি কি পার্ট থাকে সেটা আমরা একটু দেখো। এখানে তিনটা পার্ট থাকে, নিচের দিকে বেস, মিডল পার্ট আর হেড, এই তিনটা পার্ট থাকে, কেমন? এটা একটা ইনফরমেশন আর কিছু না। এবং এটা হচ্ছে রোটেটরি মোটর, মানে এটা কিন্তু ঘুরতে পারে, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলি রোটেটরি মোটর, এই এটিপি সিনথেসকে। আচ্ছা, অক্সিজেন কেন প্রয়োজন হয়? আচ্ছা, অক্সিজেন হচ্ছে লাস্ট স্টেপে প্রয়োজন হয়। আমরা যদি আবার ছবিতে যাই, হ্যাঁ এখানে দেখো, এই যে কমপ্লেক্স 4, এখানে কিন্তু অক্সিজেনটা প্রয়োজন হয়। এই যে দেখো পানি ফরমেশনের সময় এই যে অক্সিজেন O2, তাহলে অক্সিজেনটা লাস্ট স্টেপ অফ অ্যারোবিক রেসপিরেশন, সেখানে প্রয়োজন হয়, এই কথাটা এখানে বলছে। তাহলে কমপ্লেক্স 4-এ অক্সিজেন প্রয়োজন হয়, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার আসো কি কি সাবস্ট্রেট আছে, এটা অলরেডি আমরা বলছি যে যে কোনো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, হ্যাঁ অ্যাসিড, এগুলো থেকে হইতে পারে। আচ্ছা, তো প্রথমে যেটা হয় সুক্রোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ এ ডিভাইড হয়, যদি সুক্রোজটাকে আমরা ইউজ করতে চাই, এখান থেকে এনার্জি, এরপরে এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এটা পরবর্তীতে গ্লাইকোলাইসিস হবে, ওকে। আচ্ছা, ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটা রিডিং পড়বা। ফটোফসফোরাইলেশন এটা কোথায় আছে, এটা আসে হচ্ছে তোমার কি বলে আমাদের ফটোসিনথেসিস, ওটার
লাইট ফেজে, আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সিম্পল। তাহলে দুইটা প্রসেস পড়লে তুমি কিন্তু এটা জাস্ট রিডিং পড়বা, এগুলো মুখস্থ করতে গেলে সময় নষ্ট হবে। কেমন? আচ্ছা, কুইজটা আমরা দেখেছিলাম কি? আচ্ছা, ইটিএস অকার। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা বলো, ঠিক আছে। এই মাঝখানে সরি আমি একটু স্লাইড মিস করছি কয়েকটা। আচ্ছা দেখাই দিই, অসুবিধা নেই। এই কুইজটা একটু বলো তো। হ্যাঁ, ইটিএস কোথায় হয়? একদম সিম্পল, একদম সিম্পল। হ্যাঁ তাহলে হ্যাঁ দেখি। ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটু ক্লোজ করে দিই। তাহলে অবশ্যই এটা হয় মাইটোকন্ড্রিয়া, এটা সিম্পল। আচ্ছা, এবার হচ্ছে এই যে এনার্জি প্রোডাকশন, এটা আমি আলাদাভাবে বলছি। দেখো, গ্লাইকোলাইসিসে দুইটা এটিপি দুইটা এনএডিএইচ2 তৈরি হয়, এটা বলে ফেলছি। আর ওই যে কেন এটা তোমার হচ্ছে 36 এটিপি, সেটাও কিন্তু বলে ফেলছি। আচ্ছা, পাইরুভিক অ্যাসিডে দুইটা এনএডিএইচ2 তৈরি হয়, এটা বলছি। ক্রেবস সাইকেলে 6টা, 2টা এবং 2টা তৈরি হয়, এটাও বলছি। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে এগুলো তৈরি হয়। তো টোটাল এটিপির হিসাব গ্লাইকোলাইসিস থেকে, ঠিক আছে। এরপরে এনএডি, এই যে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, সরি এই, তাহলে গ্লাইকোলাইসিস থেকে দেখো এখানে তৈরি হচ্ছে 6 এটিপি, ঠিক আছে। 6 এটিপি কেন? গ্লাইকোলাইসিসে 6 এটিপি কেন? আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম যে গ্লাইকোলাইসিসে নেট এটিপি হচ্ছে, নেট এটিপি এটা পাওয়া যায় হচ্ছে ওই যে 2 + 6 = 8 এটিপি। এখন সমস্যা হচ্ছে এই 8 এটিপির মধ্যে ওই যে যখন অ্যাসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে আসে, তখন কি হয়? আরো 2টা এটিপি নষ্ট হয়, 2 এটিপি এটা নষ্ট হয়। তাহলে নষ্ট হলে তুমি টোটাল আসলে এটিপি পাচ্ছ 6 এটিপি, ঠিক আছে। তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসে আমি যেটা দেখাইছিলাম যে নেট এটিপি পাওয়া যায় 2টা, আর ওই যে এনএডিএইচ2 থেকে পাওয়া যায় 6টা, এই মোট 8টা, 8 এটিপি। কিন্তু ব্যাপার হলো যে 8 এটিপি পাওয়া যায়, কিন্তু যখন হয়, আচ্ছা আমরা একটু দেখি, পাবলিশ করি। হ্যাঁ, লিটার বোর্ডটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, আফতাহি, আতমায়া, হ্যাঁ, তাশিদ, রাউদাত এবং ফাউইন, তোমরা ভালো করেছো, তোমাদের কংগ্রাচুলেশন। আচ্ছা, তাহলে 8টা এটিপি পাওয়ার কথা যেটা আমি দেখাইছিলাম, কিন্তু ওই যে 8টা এটিপি পাইলে 38 এটিপি হয়ে যাবে। ওই যে যখন অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ায় ঢুকে তখন 2টা এটিপি খরচ হয়ে যায়। তাহলে কি হবে? তখন 8টা এটিপির জায়গায় আমি 2টা কম পাবো, মানে 6 এটিপি পাবো, সেটাই এখানে আছে। আচ্ছা, তারপরে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, এই যে এই ধাপে গিয়ে আমি আরো 6টা এটিপি পাচ্ছি সেকেন্ড স্টেপে। ক্রেবস সাইকেলে গিয়ে আমি 24 এটিপি পাচ্ছি, ওই যে এটাও কিন্তু তোমাদের দেখানো হয়েছে। তাহলে দেখো 6 এটিপি প্লাস 6 এটিপি প্লাস এখানে হচ্ছে 24 এটিপি, এই যোগ করলে আমি পেয়ে যাব 36 এটিপি, নট 38 এটিপি। আচ্ছা, এটাই, এই কথাটাই এখানে বলা আছে, সেটা হচ্ছে যে আমাদের নর্মালি গ্লুকোজ থেকে 686 কিলো ক্যালোরি পাওয়ার কথা, কিন্তু আমরা আসলে পাই 36 কিলো ক্যালোরি, এভারেজ 10 এটিপি, মানে এটিপি থেকে 10 কিলো ক্যালোরি ধরলে। এখন দেখো, আমার একটা গ্লুকোজ নর্মালি তুমি যদি বার্ন করো, এটা আউটসাইড সেল ল্যাবরেটরিতে তুমি যদি বার্ন করো, তাহলে একটা গ্লুকোজ থেকে আমি 686 কিলো ক্যালোরি পাই। কিন্তু প্র্যাকটিক্যালি আমি যদি আমাদের বডির মধ্যে গ্লুকোজ, একটা গ্লুকোজ থেকে আমি পাই 360 কিলো ক্যালোরি, তার মানে কিছু কিলো ক্যালোরি নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? ওই যে বিভিন্ন প্রসেসে এটা হয়, এই প্রসেসগুলোর জন্য শক্তিটা খরচ হয়ে যায়। তাহলে তুমি যদি এটা এভাবে বলো, 360 তুমি পাচ্ছ বা আমার বডির ভেতরে, আসলে এটা পাওয়ার কথা 686। এই দুটোকে যদি তুমি 100% দিয়ে গুণ করো, তাহলে এটাকে বলা হয় দ্য ইফিসিয়েন্সি অফ বায়োলজিক্যাল সিস্টেম। সেটা কত? 55.4%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 100%, তোমাদের একটু মনে রাখতে হবে, দিস ইজ 100%, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে তো এটা ছিল, হ্যাঁ এরপর থেকে নিশ্চয়ই আমি কভার করছি। আচ্ছা, তাহলে এই পড়াগুলো যেটা বললাম আসলে বলা হয়েছিল, তোমাদের একটু স্লাইড দেখাই দিলাম, এগুলো একটু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও। ওকে, তাহলে আমি চলে যাই আবার আমাদের চ্যাপ্টারে। থ্যাংক ইউ। ও তো আমাকে ধরাই দিছে, আমি আসলে 2-1টা স্লাইড পরে ছবিটা আঁকতে গিয়ে এই স্লাইডগুলো মিস হয়ে গেছে আর কি। ওকে, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে একটু কভার করে দিলাম, তোমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে দেখতে। আচ্ছা, এখন আসো, চ্যাপ্টারটা সোজা, বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেটার যে অর্গান, সেই অর্গানের নাম হচ্ছে ফ্লাওয়ার। আচ্ছা, এখন আসো, এইটা এটা কাদের হয়?
এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম সবারই হয়। তো অ্যাঞ্জিওস্পার্মে যে পদ্ধতিতে হয় এটাকে বলা হয় উওগ্যামাস। উওগ্যামাস, এটা নিশ্চয়ই তোমরা বোটানির অন্য চ্যাপ্টার গুলোতে পড়েছো। সেটা হচ্ছে হোয়াট ইজ উওগ্যামাস, তোমাদের সঞ্চারী আপু মনে হয় বলছে। সেটা হচ্ছে মেল গ্যামিট। মেল গ্যামিটটা সবসময় কি করে, মোটাইল। এটা মোটাইল এবং সেটা কোথায় যায়, ক্যান মুভ, মুভ করে সে চলে যায় ফিমেল গ্যামিটের কাছে। ফিমেল গ্যামিটকে গিয়ে মেল গ্যামিট এবং ফিমেল গ্যামিট এটা মিলিত হয়। এই প্রসেসকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। তাহলে যেখানে মেল গ্যামিট মোটাইল, তাহলে আমরা যদি একটু বলি যে হোয়াট ইজ উগামাস। উগামাস হচ্ছে ও গ্যামাস, গুয়াগ্যামাস হচ্ছে মেল গ্যামিট, মেল গ্যামিট এটা হচ্ছে মোটাইল, মোটাইল। আর ফিমেল গ্যামিট, ফিমেল গ্যামিট এটা হচ্ছে নন মোটাইল। তখন কি হবে, তখন মেল গ্যামিট এটা মুভ করে করে ফিমেল গ্যামিটের কাছে যাবে এবং তাদের ফার্টিলাইজেশন হবে। এই প্রসেসকে বলা হচ্ছে উওগ্যামাস। তাহলে এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, এখন আমাদের ফ্লাওয়ারের যে বিভিন্ন পার্ট আছে, এটা নিশ্চয়ই তোমাদের শাওন ভাইয়া ক্লাসে বলেছে। এই থার্ড পার্ট যেটা, এটাকে বলা হচ্ছে অ্যান্ড্রেশিয়াম। ঠিক আছে, অ্যান্ড্রেশিয়াম। আচ্ছা, এই অ্যান্ড্রেশিয়ামে যে বিভিন্ন পার্ট থাকে সেটা যদি আমরা একটু দেখাই, ছবি দেখি, ছবি দেখলে মনে রাখতে পারবো। তাহলে দেখো এই যে থার্ড পার্ট, এটা হচ্ছে অ্যান্ড্রেশিয়াম। এই অ্যান্ড্রেশিয়ামে দেখো এই যে উপরের দিকে যে অংশটা থাকে, এই অংশটাকে আমরা বলতেছি অ্যান্থার। এই নিচের দিকে লম্বা যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মেল যে গ্যামিট মানে যে পার্টটা থাকে, হ্যাঁ, এই মেল পার্টের প্রত্যেকটাকে, যেমন এখানে একটা আছে, এটা একটা, ঠিক আছে, এই প্রত্যেকটাকে বলা হচ্ছে স্টামেন। ঠিক আছে, মেল রিপ্রোডাক্টিভ পার্টের প্রত্যেকটা পার্টকে বলা হচ্ছে স্টামেন। তাহলে এটা একটা স্টামেন, এটা একটা স্টামেন, আর সবগুলো মিলে কিন্তু আমরা বলবো হচ্ছে অ্যান্থার। ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টামেনে একটা ফিলামেন্ট থাকে, একটা থাকে হচ্ছে উপরের দিকে, আচ্ছা উপরের দিকে থাকে, সরি হ্যাঁ অ্যান্ড্রেশিয়াম, সরি অ্যান্থার না, অ্যান্ড্রেশিয়াম হচ্ছে সবগুলো মিলে, এইটা এইটা আরো যদি দুই তিনটা থাকে তাহলে সবগুলো মিলে হচ্ছে অ্যান্ড্রেশিয়াম। এই অ্যান্ড্রেশিয়ামের পার্টগুলোকে বলা হচ্ছে স্টামেন। এই স্টামেনে যে পার্ট আছে সেই পার্টের মধ্যে দেখো লম্বা করে যে অংশটা থাকে, এই অংশটাকে বলা হয় ফিলামেন্ট, আর উপরের দিকের অংশটাকে বলা হয় অ্যান্থার। আর দেখো যে মাঝখানে একটা জায়গা থাকে, এই জায়গা, এটা অ্যান্থারের পার্ট, এটাকে বলা হয় কানেকটিভ। এই নামগুলো একটু মনে রাখতে পারো, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাই আগের অংশে। তাহলে দেখো এখানে এই পড়াগুলোই আছে, সেটা হচ্ছে রড লাইক ফিলামেন্ট, এবং উপরের দিকে থাকে, টপে থাকে অ্যান্থার। এবং অ্যান্থার সাধারণত চারটা থাকে, হ্যাঁ, চারটা চেম্বারের মতো থাকে। তো এদের মধ্যে যে কানেকশন, এটাকে বলা হয় কানেকটিভ। কানেকটিভ মানে কানেকশন। ওকে, এই আর কিছু না, শুধু নামগুলো মনে রাখতে পারো। আচ্ছা, এখন যেটা হয় সেটা হচ্ছে একটা ম্যাচিওর অ্যান্থার হচ্ছে কোয়াড্র্যাঙ্গুলার, মানে চারকোনা। কেমন হয় দেখতে জিনিসটা? জিনিসটা হয়, হ্যাঁ, অ্যান্থারটা দেখতে এই যে এরকম হয়। আমি যদি একটু দেখাই তোমাদের, একটা 3 ডাইমেনশনাল ছবি হবে তো, এইটা, এখানে আরেকটা, এখানে আরেকটা। তো অ্যান্থার গুলো আসলে এরকম দেখতে হয়। আমি একটা ডায়াগ্রামেটিক ছবি আঁকতেছি, হ্যাঁ। তাহলে দেখো এটা দেখতে হচ্ছে ইটের মতো, ঠিক আছে, সহজ কথা, এই এই এই। তাহলে দেখো এটা হচ্ছে কোয়াড্র্যাঙ্গুলার। ওকে, এই কথাটাই বলা হচ্ছে। আচ্ছা, এখন এই অ্যান্থারের ভেতরে কি থাকে? এই অ্যান্থারের ভেতরে তুমি যদি এই অ্যান্থারকে কাটো, অ্যান্থারটা এক জিনিসটা দেখতে এরকম হবে, এই এরকম চারটা গোল্লার মতো অংশ থাকবে, হ্যাঁ। এই প্রত্যেকটাকে আমরা বলতেছি চেম্বার। এই প্রত্যেকটাকে বলতেছি চেম্বার। এই যে চারটা অংশ, এটাকে তুমি কেটে ফেলো, এরকম আমি দেখতে পাবো। আচ্ছা, এর ভেতরে হচ্ছে সেলগুলা থাকে। আমি একটা দেখাই তোমাদের, এর মধ্যে অসংখ্য সেল থাকবে, এরকম অসংখ্য সেল থাকবে। ঠিক আছে, এরকম সেল থাকবে। তো ফার্স্ট যে সেল গুলো থাকে এটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ, আর্কিওস্পোরিয়াল সেল।
এই আর্কিস্পোরিয়াল সেল এটা কি করে, এটা বাইরের দিকে ওয়াল সেল তৈরি করে, ওয়াল সেল, ঠিক আছে। এগুলো হচ্ছে আর্কিস্পোরিয়াল সেল। তো এই আর্কিস্পোরিয়াল সেলগুলা এই যে বাইরের দিকে যেটা করবে, বাইরের দিকে এই যে এরকম এরকম বাইরের দিকে একটা সেল লেয়ার তৈরি করে, যেটা যেটা ওয়ালের মতো কাজ করে। এজন্য এই লেয়ারকে বলবো আমরা ওয়াল সেল। আর ভেতরের দিকে যেটা হয় সেটা হচ্ছে স্পোরোজেনাস টিস্যু। এগুলো একটু তথ্য আকারে তোমাকে মনে রাখতে হবে। এবং ভেতরের দিকে যেটা তৈরি করে সেন্টারে, সেটার নাম হচ্ছে স্পোরোজেনাস সেল। স্পোরোজেনাস সেল বা স্পোরোজেনাস টিস্যু এটা তৈরি করে। আচ্ছা, তাহলে দেখো আর্কিস্পোরিয়াল সেল এটা হচ্ছে ডিপ্লয়েড, এটা বাইরের দিকে তৈরি করবে হচ্ছে ডিপ্লয়েড ওয়াল সেল, আর ভেতরের দিকে তৈরি করবে প্রাইমারি স্পোরোজেনাস সেল। প্রাইমারি স্পোরোজেনাস সেল একটু মনে রাখতে হবে নামগুলা। আচ্ছা, স্পোরোজেনাস সেল এই যে এগুলাই হচ্ছে আমাদের, এখানে ধরো স্পোরোজেনাস সেল আছে। এই স্পোরোজেনাস সেল থেকে পরবর্তীতে মাইটোসিসের মাধ্যমে এই জায়গাটায় একটু লিখে রাখবা, মাইটোসিসের মাধ্যমে যে সেলগুলো তৈরি করে এটাকে বলা হয় পোলেন মাদার সেল। এটাও ডিপ্লয়েড যেহেতু মাইটোসিস, কিন্তু এই মাদার সেলে মনে রাখবা মাদার সেল মাতে মায়োসিস, মামা মনে রাখবা, মাথে মায়োসিস। ওকে, আচ্ছা, তাহলে পোলেন মাদার সেলে এখানে কি হবে, মিওসিস, মিওসিস হবে। মিওসিস হলে যেটা হবে সেটা হচ্ছে পোলেন গ্রেইন তৈরি হবে। তোমরা জানো যে মিওসিস প্রসেসে 4টা সেল তৈরি হয় এবং প্রত্যেকে হবে হ্যাপ্লয়েড। তাহলে মিলে গেল। তাহলে জিনিসগুলো এভাবে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে এই কথাগুলোই এখানে বলা আছে। আচ্ছা, এখন এখানে যে এই যে আমাদের ওয়াল সেল তৈরি হয়, এটার ইনার মোস্ট লেয়ারকে বলা হয় ট্যাপেটাম। ইনার মোস্ট লেয়ার এটাকে বলা হয় ট্যাপেটাম। এই ইনফরমেশন গুলা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, ইয়েস অর নো। ইয়েস অর নো, সহজ কিন্তু পড়াটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানাও। ওকে, ভেরি গুড। আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আসো, তাহলে এই কথাগুলো এখানে গল্প আকারে লেখা আছে, আমার এত কিছু দরকার নাই। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে এই যে পোলেন গ্রেইন তৈরি হয় 4টা, এরা একসাথে থাকে। তো একসাথে থাকলে এটাকে বলা হয় পোলেন টেট্রাড। আচ্ছা, আর ওই যে ট্যাপেটাম ছিল ইনার লেয়ার, ঠিক আছে, এটা কি করে, এই যে ট্যাপেটাম, এই ট্যাপেটাম ইনার লেয়ার যেটার নাম হচ্ছে ট্যাপেটাম, সেটা কি করে, সেটা গিভ নিউট্রিশন টু ম্যাচিউর পোলেন গ্রেইন। এই যে 4টা পোলেন গ্রেইন তৈরি হয়, এদেরকে নিউট্রিশন দেয়। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এখন কিছু কিছু প্ল্যান্ট আছে যেখানে 4টা না, অসংখ্য পোলেন গ্রেইন একসাথে থাকে, একটা চেইনের মতো। হ্যাঁ, তো এই তোমার হচ্ছে যে ফ্যামিলিগুলো আছে, প্ল্যান্ট ফ্যামিলি, এই নামগুলো একটু মনে রাখতে হবে। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে বলা হয় পলিনিয়াম। যখন অনেকগুলো পোলেন গ্রেইন, 4টা না, একসাথে অসংখ্য লম্বা হয়ে থাকে, এটাকে বলা হয় পলিনিয়াম। কোথায় পাওয়া যায়, অর্কিডেসি, তারপরে হচ্ছে অ্যাস্ক্লেপিয়েডেসি, এদের পাওয়া যায়। আচ্ছা, বলতো এই ধরনের একটা কনসেপ্ট তোমাদের সেল চ্যাপ্টারে ছিল, অনেকগুলো রাইবোজোম যখন একসাথে একটা গুচ্ছের মতো থাকে, এটাকে কি বলে? সবাই একটু কমেন্টে লিখো, তাহলে বুঝবো যে আসলে বুঝছো। বলো, হ্যাঁ, সবাই ইনবক্সে লিখো। ভেরি গুড, সারিয়া ভালো বলছে। এটাকে কি বলা হয় লেখো, 2-1 জন আরো লিখো। অনেকগুলো রাইবোজোম একসাথে থাকলে এটাকে কি বলা হয়? এখানে বলে পলিনিয়াম, আর ওখানে কি বলে, পলিজোম বা পলিরাইবোজোম, তাই না? হ্যাঁ, সুভি ভালো বলেছে। ওকে, আচ্ছা, এবার বলি, এবার আরেকটা প্রশ্ন ধরি, একই ধরনের পড়া তো। অনেকগুলো কক্কাই যখন একটা চেইনের মতো থাকে, এটাকে কি বলে? বলো, কক্কাই, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, অনেকগুলো কক্কাই, গোলাকার রাউন্ডেড ব্যাকটেরিয়া যখন একসাথে থাকে তখন এটাকে কি বলে? ইন এ চেইন, চেইনের মতো যদি থাকে এটাকে কি বলে? না, এটাকে পলিকক্কাই বলে না। ওই যে তোমরা হ্যাঁ, তোমরা পড়বা ব্যাকটেরিয়া চ্যাপ্টারে, সামনে তো তোমাদের ক্লাস আছে, একাডেমিকে পড়ছো না? স্ট্রেপ্টোকক্কাই, ঠিক আছে, এটা ছবি দেখবা। হ্যাঁ, এটাকে বলা হয়, নো নাতাশা, সিনোসাইট আলাদা জিনিস। সিনোসাইট হচ্ছে একসাথে অনেকগুলো কোষ থাকে, মাঝখানে কোনো ওই যে ল্যাটেরাল ওয়ালটা থাকে না, এটা হচ্ছে সিনোসাইট। এটাকে বলে স্ট্রেপ্টোকক্কাই, ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাই। তোমরা মাইক্রোবায়োলজি যে চ্যাপ্টার আছে ওখানে দেখবা মাইক্রোবায়োম। হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাই, রাইট,
আলিফ তো ভালো বলছে, ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাই। ওকে, আচ্ছা এই কথাগুলো আমরা বললাম। আচ্ছা শোনো, এখানে পোলেন গ্রেইন যেটা তৈরি হয়, এই যে দেখো এটার ভেতরে তৈরি হবে পোলেন বা পোলেন গ্রেইন। ওকে, পোলেন গ্রেইন যেটা তৈরি হয় সেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে ওভাল, স্ফেরিক্যাল, ট্রায়াঙ্গুলার এরকম হতে পারে। এই ডায়ামিটার আমার কাছে মনে হয় কোনো দরকার নাই। আচ্ছা, এটাতে কি হয়, এটাতে হচ্ছে ইউনিসেলুলার, একটাই সেল থাকে, এটাতে নিউক্লিয়াস একটা থাকে, এরা হ্যাপ্লয়েড, এই জিনিসগুলো তোমরা জানো। আচ্ছা, এখানে পোলেন গ্রেইনে যেটা হয় সেটা হচ্ছে, পোলেন গ্রেইনে বাইরের দিকের একটা লেয়ার আছে কাভারিং, আর এই যে ভেতরের একটা কাভারিং। তো বাইরের দিকের কাভারিং কে বলা হচ্ছে এক্সাইন, আর ভেতরের দিকে যে কাভারিং এটাকে বলা হচ্ছে ইনটাইন। পোলেন গ্রেইনের নিউক্লিয়াসটা দুইটা পার্টে ভাগ হয়। হ্যাঁ, এই ছোট যে নিউক্লিয়াস এটাকে বলা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, আর এই যে বড় নিউক্লিয়াস যেটা, এটাকে বলা হচ্ছে টিউব নিউক্লিয়াস। আর এখানে একটা পোরের মতো থাকে, এই পোরটাকে বলা হয় জার্ম পোর। এগুলো একটু মনে রাখতে হবে, কেমন? এটাকে বলা হচ্ছে জার্ম পোর। আচ্ছা, এখন জার্ম পোর দিয়ে কি হয়, জার্ম পোর দিয়ে এই যে পোলেন, দেখো এই যে এই অংশটা বের হয়ে আসে, সাইটোপ্লাজমটা একটা টিউবের মতো করে বের হয়ে আসে। তো এই যে বের হলো, এই টিউবটাকে বলা হয় পোলেন টিউব, এই টিউবটাকে বলা হয় পোলেন টিউব। আচ্ছা, এবার আসো, জেনারেটিভ নিউক্লিয়াস টিউবে পরে আসে, প্রথমে যে আসে সেটার নাম হচ্ছে টিউব নিউক্লিয়াস, এরপরে আসে জেনারেটিভ নিউক্লিয়াস। তাহলে দেখো, এই জেনারেটিভ নিউক্লিয়াস কি করবে, দুইটা ভাগে ভাগ হবে, আবার ভাগ হবে। এই দুইটা ভাগে, যে দেখো এখানে একটা এখানে একটা, এই দুটো ভাগকেই বলা হচ্ছে মেল গ্যামিট বা স্পার্ম, এটাকেই বলা হচ্ছে মেল গ্যামিট বা স্পার্ম। তাহলে বুঝছো কিভাবে হয়, প্রথমে নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়, একটাকে বলা হয় টিউব নিউক্লিয়াস আর একটাকে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস। এরপরে পোলেন টিউব তৈরি হয়, জাম্পোর দিয়ে বের হয়ে আসে। পোলেন টিউবে প্রথম যে নিউক্লিয়াস আসে এটার নাম হচ্ছে টিউব নিউক্লিয়াস, আর পোলেন টিউবে পরে যে নিউক্লিয়াসটা ঢুকে এটার নাম জেনারেটিভ নিউক্লিয়াস। তো জেনারেটিভ নিউক্লিয়াস যখন ঢুকে তখন এটা আবার আবার ভাগ হয়, মাইটোসিস হয়, মাইটোসিস হয়ে দুইটা মেল গ্যামিট বা স্পার্ম তৈরি করে। আচ্ছা, তাহলে এগুলো অবশ্যই কি হবে, এগুলো হ্যাপ্লয়েড। এটাও কি, এটাও হ্যাপ্লয়েড। এটা বুঝতে হবে যে এখানে যে সেলগুলো থাকে কোনগুলো হ্যাপ্লয়েড কোনগুলো ডিপ্লয়েড। আচ্ছা, তোমরা এই অংশটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইনবক্সে জানাও, ইনবক্সে জানাও। সহজ কিন্তু, 9-10 বইতে নিশ্চয়ই পড়ছো তোমরা, ঠিক আছে, একদম সিম্পল। হ্যাঁ, ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা এখানে যাই। তাহলে এই কথাগুলোই বলা হচ্ছে। তাহলে আউটার লেয়ার যেটাকে বলা হচ্ছে এক্সাইন, এটা হচ্ছে থিক, হার্ড, এবং এখানে থাকে কিউটিন। আর ইনার লেয়ার যেটাকে বলা হচ্ছে ইনটাইন, এটা হচ্ছে ইনার লেয়ার, এটাতে থাকে হচ্ছে সেলুলোজ, এটা থিন। আচ্ছা, এক্সাইনে যে কেমিক্যাল সাবস্টেন্স আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্পোরোপোলেনিন, এই নামটা একটু মনে রাখতে হবে। এক্সাইনে এই কেমিক্যাল কম্পাউন্ডসটা থাকে, এটার নাম হচ্ছে স্পোরে থাকে, তাই না, এই জন্য স্পোরোপোলেনিন, ঠিক আছে। আচ্ছা, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, ইনটাইন এক্সাইনটা গেল। আচ্ছা, পোলেন গ্রেইনে কয়টা করে এরকম পোর থাকে, তো ইউজুয়ালি যেখানে যেটা বলছে সেটা হচ্ছে আপ টু 20টার মতো এরকম ফাঁকা জায়গা থাকতে পারে, ঠিক আছে। এই কথাগুলো একটু মনে রাখলেই হবে আমাদের জন্য। ছবিটা বুঝাই দিলাম। আচ্ছা, এবার আসো মেল গ্যামিটোফাইট কিভাবে তৈরি হচ্ছে। এই প্রসেসটা কিন্তু আমি এই যে এখানে ছবি এঁকে বলেই দিছি, সেটাই এখানে আবার লেখা আছে, ঠিক আছে। কি হচ্ছে দেখো, পোলেন গ্রেইন এটা দুইটা নিউক্লিয়াসে ভাগ হচ্ছে, একটা হচ্ছে শুরুতে বড়, এটার নাম হচ্ছে এই যে এটা টিউব নিউক্লিয়াস, পরে একটা ছোট তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস গেল। এই জেনারেটিভ নিউক্লিয়াস আবার ভাগ হয়, ভাগ হয়ে মেল গ্যামিট 1 এবং মেল গ্যামিট 2 তৈরি করে। তাহলে মনে রাখতে হবে যে আমাদের মেল গ্যামিট আসলে তৈরি হয় দুইটা, ঠিক আছে, এটা মনে রাখবা। এবং মেল গ্যামিট অবশ্যই হ্যাপ্লয়েড। আচ্ছা, এই কথাগুলোই এখানে লেখা আছে যেটা আমরা বললাম। আচ্ছা, এবার আসো, এই যে ইনটাইনটা বের হয়ে আসে পোলেন টিউব তৈরি করে, আর কিছু না। এই কথাগুলো আমি বলে ফেলছি, এটাও বলে ফেলছি। আচ্ছা, এবার আসো, এখানে যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সবই গ্যামিটোফাইট, বুঝছো। এই যে টিউব নিউক্লিয়াস, জেনারেটিভ নিউক্লিয়াস, পোলেন গ্রেইন, মেল গ্যামিট, ঠিক আছে, যেটাই বলো, এরা সবই হচ্ছে গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট মানে মনে রাখবা, গ্যামেটোফাইট মানে হ্যাপ্লয়েড। এরা সবাই গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট মানে হ্যাপ্লয়েড। দেখো সবই হ্যাপ্লয়েড, 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 হ্যাপ্লয়েড,
ঠিক আছে, এবং এরা ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট, ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট। স্পোরোফাইট মানে মনে রাখবা, স্পোরোফাইট মানে টুয়াইসেন। খেয়াল করো, এই পুরো অংশটা উদ্ভিদের এই ফুলের মধ্যে আছে, ফুলটা উদ্ভিদে আছে, যে কোনো উদ্ভিদ হচ্ছে স্পোরোফাইট। তাহলে একটা ফুল তো আসলে উদ্ভিদের তার পুষ্টির জন্য বলো, তাই না, যে কোনো কিছুর জন্য সে কিন্তু কি হবে, সে হচ্ছে প্ল্যান্টের উপর নির্ভরশীল হবে। তো আমাদের প্ল্যান্টগুলো হচ্ছে স্পোরোফাইট মানে ডিপ্লয়েড। এই জন্য গ্যামিটোফাইট অলওয়েজ ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট, গ্যামিটোফাইট অলওয়েজ ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট। কারণ তোমার যদি উদ্ভিদই না থাকে, ওই ফুলটা কিভাবে বিকশিত হবে, সেটা তো সম্ভব না। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখবো। আচ্ছা, গেল। তাহলে ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট, এরা সবাই প্ল্যান্টের উপর নির্ভরশীল, পুষ্টি নিউট্রিশন পাবে না তো তাছাড়া। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া। আচ্ছা, এটা হচ্ছে আসলে মেল গ্যামিটোফাইটের ডেভেলপমেন্টটাকেই বলা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়ান ডেভেলপমেন্ট, একই কথা। হ্যাঁ, আচ্ছা, মোস্ট অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম তাদের থাকে হচ্ছে 4 পোলেন স্যাক, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে পোলেন গ্রেইন ফরমেশন হচ্ছে, এটাকেই আমরা বলতেছি মাইক্রোস্পোরোজেনেসিস। পোলেন গ্রেইন যে ফরমেশন হচ্ছে, এটাকেই বলতেছি মাইক্রোস্পোরোজেনেসিস, এটা আরেকটা নাম। আচ্ছা, এখানে একটা এনজাইম থাকে, হ্যাঁ, পোলেন থেকে আসে, এটার নাম হচ্ছে পেকটিনেস। তাহলে এটা এভাবে মনে রাখবা, পিতে পোলেন, পিতে পেকটিনেস। তাহলে পোলেনের টিপে একটা এনজাইম থাকে, এটাকে বলা হয় পেকটিনেস। ওকে, এই এতটুকুই আর কি। আচ্ছা, তোমাদের জন্য এবার কুইজ, দেখি এটা বলতে পারো কিনা। আচ্ছা, কুইজটা একটু দেখে নিই। ওকে, হ্যাঁ, একদম সোজা, একদম সোজা, কেউ ভুল করবে না। আচ্ছা, এখানে দেখছো একটু ঝামেলা হবে এখানে, এক্সটার্নাল লেয়ারে কাইটিন নাকি কিউটিন, আসলে থাকে কিউটিন। ওকে, ঠিক আছে, আমরা ইন্ট করে দিলাম। দেখি কারা ভালো করছে, বলো। এক্সটার্নাল লেয়ার এটাকে কি বলা হয়? হ্যাঁ, সবাই একটু লিখো, এক্সটার্নাল লেয়ারকে কি বলা হয়? রাইট, এক্সটার্নাল লেয়ারকে বলা হয় এক্সাইম। পোলেন গ্রেইন কামস আউট, কোনটা দিয়ে বের হয়ে আসে? আচ্ছা, পোলেন গ্রেইন যদি হয় তাহলে ঠিক আছে, এটা বের হয়ে আসবে জার্ম পোর্ট দিয়ে, তাই না? আচ্ছা, দেখি কারা ভালো করলো। ওকে, রাইদা, সুভি, তোমার হচ্ছে নাশিতা, মুন এবং সিমিন, তোমরা ভালো করেছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আচ্ছা, এখন আসো। ওকে, আচ্ছা, এখন আসো এরপরে ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামিটোফাইট। ঠিক আছে, ফিমেল গ্যামিটোফাইটের বৃদ্ধিটা কিভাবে হয়? আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে এই যে দেখো, ফিমেল গ্যামিটোফাইটের ডেভেলপমেন্টটা হয় যে জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে ওভিউল। এই জায়গাটার নাম হচ্ছে ওভিউল, আমরা বাংলাতে বলি ডিম্বক। হ্যাঁ, ওভিউল। তাহলে এই ওভিউলটা কিভাবে ডেভেলপ হয় সেই জিনিসটাই আমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, ওভিউল হচ্ছে পার্ট অফ দ্য ওভারি। আমরা যদি একটা ফুলের অংশ চিন্তা করি, দেখো খেয়াল করে, এই যে ফুল, তাহলে এটা নিশ্চয়ই তোমরা চ্যাপ্টার 7-এ পড়ছো, শাওন ভাইয়া বলছে। তাহলে এই অংশটা, এই যে এই গাইনেশিয়াম, তাই না, স্ত্রী, স্ত্রী মানে ফিমেল পার্টকে বলা হয় গাইনেশিয়াম। এই গাইনেশিয়ামের নিচের দিকের যে এক্সপ্যান্ডেড পার্ট, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় ওভারি। এটা হচ্ছে স্টাইল, এই যে এই জায়গাটা। আর উপরের দিকের অংশটাকে বলা হয় স্টিগমা, আমরা পরে আবার দেখব। তাহলে মনে রাখবা, এই যে ফোলা এক্সপ্যান্ডেড পার্ট, এই অংশটাকে বলা হচ্ছে ওভারি। এই ওভারির ভেতরে, এই ওভারির ভেতরে থাকে হচ্ছে এইটা ওভিউল। এই ওভিউলটা ওভারির ভেতরে থাকে। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। তো এই ওভিউলের ভেতরে থাকে যেখানে আসলে ফার্টিলাইজেশনটা হয়, এই অংশটা, এই অংশটা। ঠিক আছে, এই অংশটাকে আমরা বলতেছি এমব্রায়ো স্যাক। ঠিক আছে, এই অংশটাকে আমরা বলতেছি এমব্রায়ো স্যাক। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা ওভিউল না, এটা হচ্ছে ওভাম। ওভাম, ঠিক আছে, এটা ওভিউল না। তাহলে এখানে থাকে হচ্ছে ওভাম। এই ওভামকে বলা হচ্ছে, এই যে আমি একটু দাগাই দিই তোমাদের, এই যে ওভাম, এই ওভামটাকে বলা হচ্ছে ফিমেল গ্যামিট।
এটাই হচ্ছে আমাদের ফিমেল গ্যামিট, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড এন। তাহলে আমি যদি একটা সিকোয়েন্স করে দিই তোমাদের জন্য, তাহলে দেখো খেয়াল করে, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, গাইনেসিয়াম। এই গাইনেসিয়ামের পার্ট হচ্ছে ওভারি, এই ওভারির পার্ট হচ্ছে ওভিউল, এই ওভিউলের পার্ট হচ্ছে আমাদের এমব্রায়োস্যাক। এমব্রায়োস্যাক, এই যে এই পুরো জায়গাটা, এই এমব্রায়োস্যাকের ভেতরে থাকে ওভাম। এই ওভামই হচ্ছে আমাদের ফিমেল গ্যামিটোফাইট। তাহলে এভাবে তোমাকে সিকোয়েন্সটা বুঝতে হবে, তাইলে তুমি এই পড়াগুলো বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এই সিকোয়েন্সটা বুঝতে পারছো কিনা সবাই একটু ইয়েস নো একটু আমাকে জানাও। হ্যাঁ, পোলে একটু জানাও ইয়েস অর নো। হ্যাঁ, ওকে, সবাই হ্যাঁ ইয়েস অর নো। ওকে, ভেরি গুড, সবাই বলেছো যে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো আমরা ওভিউলটা তাহলে ডেভেলপমেন্টটা দেখি। তাহলে ওভিউল হচ্ছে কোথায় থাকে? ওভিউল থাকে ওভারির ভেতরে, ওভারির ভেতরে থাকে ওভিউল, আমি যেটা দেখালাম। আচ্ছা, এবং এটা পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে সিডে কনভার্ট হয়। ঠিক আছে? আচ্ছা, ওভিউল প্রোডাকশন হয় যে জায়গা থেকে সেটাকে বলা হয় প্লাসেন্টা। ওভিউল প্রোডাকশন হয় যে পার্ট থেকে, পার্ট অফ দ্য ওভারি, এটাকে বলা হয় প্লাসেন্টা। তোমরা এটা পড়ছো কিনা যে প্লাসেন্টেশন, চ্যাপ্টার 7-এ নিশ্চয়ই পড়ছো প্লাসেন্টেশন। তাহলে প্লাসেন্টা তৈরি হয় যে দিক থেকে সেটাকে বলা হয় প্লাসেন্টেশন। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার আসো, এখানেও দেখো একই রকম, এখানেও ওই যে টিস্যুগুলো থাকবে, টিস্যুগুলোর বাইরের দিকে ওই যে ওটার সাথে মিল আছে, কভারিং টিস্যু থাকবে যেটাকে বলা হচ্ছে ওয়াল সেল। আচ্ছা, ওখানেও ছিল না আর্কিস্পোরিয়াল সেল? তাহলে দেখো এখানেও আছে আর্কিস্পোরিয়াল সেল, যেটা ডিপ্লয়েড। বাইরের দিকে কভার সেল, ওয়াল সেল বা কভার সেল, তুমি যেটা বলো এটা ডিপ্লয়েড। আর ভেতরের দিকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই যে প্রাইমারি স্পোরোজেনাস সেল। এই প্রাইমারি স্পোরোজেনাস সেল এটাও হচ্ছে ডিপ্লয়েড। এখান থেকে তৈরি হবে মেগা স্পোর, মেগা মনে রাখবা, মেগা স্পোর মাদার সেল, এটাও ডিপ্লয়েড। এই মেগা স্পোর মাদার সেল এখানে তৈরি হয় মায়োসিস প্রসেসে 4টা মেগা স্পোর। এই 4টা মেগা স্পোর এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। এই 4টা মেগা স্পোরের যেটা হয় 3টা নষ্ট হয়, একটা থেকে যায়। ওই যেটা থেকে যায় এই মেগা স্পোর থেকে তৈরি হয় ওভিউল, ওভিউল তৈরি হয়। ঠিক আছে? তাহলে ও সরি, আচ্ছা ওভিউল না, ওভাম, এমব্রায়োস্যাক তৈরি হয়, সরি। তাহলে মেগা স্পোর থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে, এই মেগা স্পোর থেকে তৈরি হয় হচ্ছে এমব্রায়োস্যাক, এমব্রায়োস্যাক। ঠিক আছে? তাহলে দেখো মেলের সাথে কিন্তু ফিমেলে মিল আছে, ওখানেও আর কি স্পোরিয়াল সেল ছিল ডিপ্লয়েড, এখানেও তাই। ওয়াল সেল এবং প্রাইমারি স্পোরোজেনাস সেল সেম। স্পোরোজেনাস সেল থেকে মাদার সেল তৈরি হয়, মাদার সেল থেকে এখানে মেগা স্পোর তৈরি হয়, ওই মেগা স্পোর থেকেই তৈরি হয় এমব্রায়োস্যাক। সেই এমব্রায়োস্যাকটা আমরা একটু যদি ছবিতে দেখি তাহলে দেখবা এই যে এই হচ্ছে আমাদের এমব্রায়োস্যাক। এবং এমব্রায়োস্যাকের বাইরের দিকে যে টিস্যুটা থাকে, যে এই টিস্যুটা, এই অংশটা, এটাকে বলা হয় নিউসেলাস টিস্যু। এটার কাজ মনে রাখবা, নিউসেলাস, এনতে মনে রাখবা, এটার কাজ হচ্ছে নিউট্রিশন। ঠিক আছে? এটা এমব্রায়োস্যাককে নিউট্রিশন দেয়। ওকে, এমব্রায়োস্যাককে নিউট্রিশন দেয়। ওকে, তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে। তাহলে দেখো বাইরের দিকে কাভারিং সেল এবং নিউসেলাস টিস্যু থাকে। ওকে, আচ্ছা গেল। ওই যে ওয়াল সেল, ওটার আরেক নাম হচ্ছে ইন্টেগুমেন্ট, একই কথা। আচ্ছা, এবং এখানে একটা স্মল ওপেনিং থাকে, দেখো এই যে ওভিউলে যে ওপেনিংটা থাকে, এই ওপেনিংটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইল, তাহলে এই কথাটা এখানে আছে যে ওপেনিংকে বলা হচ্ছে মাইক্রোপাইল। সবসময় তোমরা ছবি দেখবা, ছবি দেখে পড়লে অনেক কিছু মুখস্থ করতে হবে না, কেমন? আচ্ছা, এবার আসো ডিপ্লয়েড ফিমেল গ্যামিট, এটা কি হয়? ওই যে মায়োসিসের মাধ্যমে 4টা মেগা স্পোর তৈরি করে, এই মেগা স্পোর থেকে 3টা নষ্ট হয়, একটা থেকে তৈরি করা হয় এমব্রায়োস্যাক। তাহলে এমব্রায়োস্যাক একটা থেকে তৈরি হয়, এটাই ইউজুয়াল। ঠিক আছে?
ওকে, আচ্ছা আমরা এখানে দেখবো ওভিউলের যে বিভিন্ন পার্ট। শোনো, এত ডিটেইল বর্ণনা দরকার নাই, তোমরা সবাই একটু খেয়াল করো। এই যে এটাকে বলা হচ্ছে ফানিকুলাস, এই জায়গাটাকে বলা হচ্ছে হাইলাম, এটা তো মাইক্রোপাইল বলে দিলাম। ইন্টেগুমেন্ট, এই যে দেখো এটা ইনার, এটা আউটার। এরপরে এটাকে বলা হচ্ছে ক্যালাজা, এই জায়গাটা এটাকে বলা হচ্ছে ক্যালাজা। এটা হচ্ছে নিউসেলাস, এমব্রায়োস্যাক। এমব্রায়োস্যাকের মধ্যে দেখবা যে অনেকগুলো পার্ট আছে, যেমন হচ্ছে অ্যান্টিপোডাল, এই যে। আচ্ছা, এখানে এমব্রায়োস্যাকের অংশটা আমি আরেকটা ছবিতে তোমাদের দেখাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে শুধু নামগুলো মনে রাখবা, যে হোয়াট আর দ্য পার্ট অফ, হোয়াট আর দ্য পার্ট অফ, হোয়াট আর দ্য পার্টস অফ ওভিউল। এই ছবি থেকে তুমি শুধু নামগুলো মনে রাখবা। এমব্রায়োস্যাকটা আমি একটু পরে দেখাচ্ছি আর একটু ডিটেইল। ওকে, আচ্ছা তারপরে এমব্রায়োস্যাক যেটা, এই এমব্রায়োস্যাকের তিনটা পার্ট, ঠিক আছে? একটা পার্টকে বলা হয় এগ অ্যাপারেটাস, একটাকে বলা হয় অ্যান্টিপোডাল, একটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা সেটা আমি একটু দেখাবো তোমাদের, সমস্যা নেই। সেটা হচ্ছে এই যে, আমরা যদি একটা এমব্রায়োস্যাক দেখি তাহলে দেখবো এই যে এটা হচ্ছে লাস্ট স্টেজ, তো এটা দেখি, দেখো এই যে মাঝখানে দুইটা সেল একসাথে থাকে, এটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। যেহেতু দুইটা সেল একসাথে থাকে, এই দুইটা সেলকে আমরা একসাথে বলবো টুয়াইসেন। এবার দেখো ওভাম হচ্ছে এই যে এই অংশটা, এটা হচ্ছে ওভাম। ওভামের দুই সাইডে যেটা থাকে এটাকে বলা হয় সিনার্জিড। ওভামে যেদিকে তার অপোজিটে যে সেলগুলো থাকে এটাকে বলা হয় অ্যান্টিপোডাল। তাহলে আমাকে একটু বলো তো, অ্যান্টিপোডাল সেল কয়টা? তিনটা। সেকেন্ডারি নিউক্লিয়াস এই দুইটা মিলে একটা, এটা হচ্ছে একটা। ওভাম কয়টা? ওভাম কিন্তু একটা। সিনার্জিড, সিনার্জিড সেল কয়টা? এটা কিন্তু দুইটা। তাহলে এখানে কিন্তু প্যাচ লাগবে, তোমাকে সংখ্যা দিয়ে দিবে, তোমার কিন্তু উল্টাপাল্টা হবে। তাহলে খেয়াল করো, অ্যান্টিপোডাল সেল হচ্ছে তিনটা, সেকেন্ডারি নিউক্লিয়াস এটা দুইটা সেল মিলে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস, একটাকে কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস বলে না, দুইটা মিলে সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস একটা, ওভাম হচ্ছে একটা, আর ওভামের দুই সাইডে যেটাকে বলা হয় সিনার্জিড সেল বা সিনার্জিড, এটা হচ্ছে দুইটা। তাহলে দেখো, একটা ওভাম, একটা সেকেন্ডারি নিউক্লিয়াস, দুইটা সিনার্জিড এবং তিনটা অ্যান্টিপোডাল সেল। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও। ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে আমি একটু যাই, যে পড়াটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে পার্ট অফ দা, তাহলে এই গল্পটাই এখানে দেওয়া আছে, সেটা আমরা একটু পড়ে ফেলবো। আচ্ছা, ওভিউল ডিফারেন্ট টাইপস হয়, হ্যাঁ, তো এটা আমি একটু বলি। এটা হচ্ছে নেমোনিক, এই নেমোনিক আছে হচ্ছে আমাদের মেডিট্রিক্স। মেডিট্রিক্সে কিভাবে সহজে তুমি উদাহরণগুলো মনে রাখতে পারো সেটা নেমোনিক্স আছে। এটা এমন হবে না যে আমি ক্লাসে বলবো তুমি আবার লিখবা, এটা সময় নষ্ট, প্রয়োজন নাই, অলরেডি আমাদের বইতে আমরা দিয়েছি। তো সেখান থেকে আমরা একটু নেমোনিক্স মনে রাখবো। তাহলে এখানে পুরোটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের জাস্ট এক্সাম্পল গুলো পড়তে হবে মেডিট্রিক্স থেকে, এবং মনে রাখবে এটা 100%, এটা অবশ্যই পরীক্ষায় থাকবে, ঠিক আছে? খুব ভালো করে আমরা উদাহরণগুলো পড়বো। যেমন দেখো উপরের দিকে থাকলে এটাকে বলা হয় অ্যাট্রোপাস বা অর্থোট্রোপাস, এই উদাহরণগুলা আমাদের মনে রাখতে হবে। বিটেল লিফ, ব্ল্যাক পেপার, বিষকাটালি, হ্যাঁ। অ্যানাট্রোপাস হচ্ছে নিচের দিকে থাকলে, সাইডে যদি থাকে এটাকে বলা হয় অ্যাম্ফিট্রোপাস, আর যদি একটু ঘোরানো থাকে এটাকে বলা হয় ক্যাম্পাইলোট্রোপাস। এই যে দেখো একটু বাঁকানো আছে, এটাকে বলা হয় ক্যাম্পাইলোট্রোপাস। এটা বুঝে লাভ নাই, তোমাকে জাস্ট এই যে এক্সাম্পল, এখান থেকে এক্সাম্পল, এখান থেকে এক্সাম্পল, এই এক্সাম্পল গুলো অবশ্যই মনে রাখতে হবে মেডিট্রিক্স থেকে, নেমোনিক্স সহ। আচ্ছা, অর্থোট্রোপাসের উদাহরণ কি দেখি, এটা এমনিতে তোমরা বলতে পারো কিনা সবাই? হ্যাঁ একটু লিখো তো, অর্থোট্রোপাসের উদাহরণ কি? এটার উত্তর কি হবে সবাই একটু লিখো। হ্যাঁ ভেরি গুড, তাহলে এটার উত্তর হবে বিটেল লিফ। একটু আগেই দেখলাম। তোমাদের জন্য একটা কুইজ, কুইজ 5, সবাই একটু পার্টিসিপেট করো। হ্যাঁ, এটা কি হবে বলো তো? নিউসেলাসের বাইরের দিকে যে কাভারিংটা থাকে এটাকে কি বলে? কাভারিং, কাভারিং, হ্যাঁ সবাই সবাই একটু পার্টিসিপেট করো। হ্যাঁ, তাহলে কাভারিং কে কি বলা হয়? ওকে, ঠিক আছে, আমি ইন্ট করে দিচ্ছি। তাহলে কাভারিং কে বলা হয় ইন্টেগুমেন্ট। আচ্ছা, তোমাদের পরবর্তী কুইজ এটা দেখো। হ্যাঁ, অ্যানাট্রোপাস ওভিউলের উদাহরণ কি? ওকে, আমরা একটু আগেরটা দেখি, আগেরটাতে যারা ভালো করছো। ঠিক আছে, আমি এটা ক্লোজ করে দিই, পরের কুইজটা একটু দেন। হ্যাঁ, আচ্ছা ওকে।
হ্যাঁ, এটা বলো তো, এটার উদাহরণ কি? অ্যানাট্রোপাস। এগুলো মুখস্থ পড়া, হ্যাঁ, তুমি না জানলে কিন্তু বুঝে লাভ নাই, তোমাকে জানতে হবে উত্তরটা কি। হ্যাঁ সবাই একটু পার্টিসিপেট করো। এটার উদাহরণটা কি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি ক্লোজ করে দিলাম। তাহলে এটা উদাহরণ হচ্ছে গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামিটোফাইট, এইটা আমরা পড়বো। তার আগে এখন আজান দিয়েছে, তো আমরা নামাজের জন্য একটু 10 মিনিটের ব্রেক নিয়ে নিব, কেমন? আচ্ছা, দেখি কারা ভালো করছো। হ্যাঁ, 35 পর্যন্ত দিয়ে দেন। ওকে, তাহলে আফতাহি, নাজিহা, জাফরুল, হ্যাঁ, আতমায়া আর ফাউইন, তোমরা ভালো করেছো। তোমাদের সবার জন্য শুভেচ্ছা। ঠিক আছে, আমরা নামাজের একটু ব্রেক নিয়ে নিই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ব্রেকের পর আমরা আবার ফিরে আসলাম। নিশ্চয়ই তোমরা জয়েন করেছো নামাজের পরে। আচ্ছা, এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফিমেল গ্যামিটোফাইটের ডেভেলপমেন্টটা কিভাবে হয়। অলরেডি কিছুটা বলা হয়েছে, ওই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে। আচ্ছা, শোনো, সবসময় মনে রাখবা শুরুটা হয় আর্কি স্পোরিয়াল সেল। এই আর্কি স্পোরিয়াল সেল হচ্ছে টয়েসেন। এই আর্কি স্পোরিয়াল সেল থেকে যে সেলগুলো তৈরি হয় এটাকে বলা হয় মেগা স্পোর মাদার সেল। এটাও টয়েসেন। এবং মনে রাখবা আমরা যেটা বলতেছিলাম মামা মামা মাদার সেলে মায়োসিস হয়। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি মামা। তাহলে মাদার সেলে কি হবে? মায়োসিস হবে। তাহলে মায়োসিস হলে এখানে হবে মিওসিস। মিওসিস মিওসিস হলে যেটা তৈরি করবে সেটার নাম হচ্ছে মেগা স্পোর। এই মেগা স্পোরের আরেক নাম হচ্ছে এমব্রায়ো স্যাক। তাহলে খেয়াল করে দেখো, মেগা স্পোর মাদার সেল থেকে যে মিওসিস হচ্ছে, তাহলে মেগা স্পোর এটা হ্যাপ্লয়েড, এমব্রায়ো স্যাক এটা হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে মেগা স্পোরটাই আসলে এমব্রায়ো স্যাক, মানে মেগা স্পোর থেকে এমব্রায়ো স্যাকটা তৈরি হয়। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যে শব্দটা বলছি সেটা হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট স্পোরোফাইট মানে হলো টয়েসেন। আর গ্যামিটোফাইট এই গ্যামিটোফাইট মানে হচ্ছে হ্যাপ্লয়েড। খেয়াল করো তো, টুয়াইসেন টুয়াইসেন এন। তাহলে গ্যামিটোফাইটের ফার্স্ট সেল কোনটা? এটা একটু কমেন্টে লিখো। ফিমেল গ্যামিটোফাইটের ফার্স্ট সেল নাম কি? এটা একটু কমেন্টে লিখো। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু কমেন্টে লিখো। হ্যাঁ, সুভি, তুমি বুঝে গেছো। তাহলে ফিমেল গ্যামিটোফাইটের ফার্স্ট সেল হচ্ছে মেগা স্পোর, এই কথাটাই এখানে বলছে। আচ্ছা, এখন আসো, এই যে মেগা স্পোর তৈরি হয়, এই মেগা স্পোর আসলে তৈরি হয় চারটা। কারণ তোমরা জানো মায়োসিস ডিভিশনে চারটা হবে। তাহলে মেগা স্পোর মাদার সেল থেকে মিওসিসে মেগা স্পোর তৈরি হয় চারটা। 1, 2, 3, 4, এগুলো হচ্ছে আমার মেগা স্পোর। এটা হচ্ছে আমার মেগা স্পোর, যেটা হ্যাপ্লয়েড। এখন এই চারটা থেকে যদি চারটা এমব্রায়ো স্যাক তৈরি হয়, তাহলে এই ধরনকে বলবো টেট্রাস্পোরিক। যদি এমন হয় দুইটা নষ্ট হয়ে যাচ্ছে, দুইটা এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো বাইস্পোরিক। যদি এমন হয় এই দুইটার সাথে এটাও নষ্ট হয়ে গেছে, একটা টিকে আছে, এখান থেকে একটা এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে, তাহলে এটাকে বলা হয় মনোস্পোরিক, যেটার আরেক নাম হচ্ছে পলিগোনাম। দেখো কোথাও না কোথাও নিশ্চয় আসছে। আচ্ছা, এই যে এটা হলো মনোস্পোরিক টাইপ, এটার আরেকটা নাম হচ্ছে পলিগোনাম। এই যে মনোস্পোরিক, অ্যানাদার নেম ইজ পলিগোনাম। তাহলে দেখো, চারটা থেকে যদি চারটা এমব্রায়ো স্যাক তৈরি হয়, এটাকে আমরা বলবো টেট্রাস্পোরিক। দুইটা নষ্ট হচ্ছে, দুইটা থেকে দুইটা এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে, এটা বাইস্পোরিক। যদি তিনটা নষ্ট হয়ে যায়, একটা থেকে তৈরি হয়, এটাকে বলবো মনোস্পোরিক। তো মনোস্পোরিকটাই মেজরিটিতে হয়, এজন্য এটাকে বলা হয় পলিগোনাম। আচ্ছা, এখান থেকে আর যেটা পড়বা সেটা হচ্ছে কোথায় হয়। যেমন বায়োস্পোরিকের আরেক নাম হচ্ছে অলিয়াম টাইপ। টেট্রাস্পোরিক, হ্যাঁ, টেট্রাস্পোরিক 7 রকম আছে। তো মেইন টাইপটা, টেট্রাস্পোরিকের মেইন টাইপটা, এটার নাম হচ্ছে পেপারোমিয়া টাইপ। এটা একটু মনে রাখতে হবে, এখানে নিউক্লিয়াস থাকে 16টা। আচ্ছা, এরপরে আসো, মেজরিটি প্ল্যান্ট 75% ক্ষেত্রে হয় মনোস্পোরিক।
এবং এটাকে বলা হচ্ছে পলিগোনাম। এই মনোস্পোরিক প্রক্রিয়ায় যে এমব্রায়ো স্যাক থাকে সেখানে নিউক্লিয়াস থাকে 8টা, 8 নিউক্লিয়াস। এইটা আমরা একটু দেখে আসি 8টা নিউক্লিয়াস কিভাবে। খেয়াল করে দেখো, এখানে 2টা নিউক্লিয়াস, এখানে আছে 3টা, এখানে আছে 3টা। তাহলে 3 2 3 যোগ লাগাও, 3 2 5 3 8। তাহলে মনোস্পোরিক প্রসেসে যে নিউক্লিয়াস গুলো থাকে সেটার সংখ্যা হচ্ছে 8। এটা মুখস্থ করার কিছুই নাই। মনোস্পোরিক কিছু কিছু জায়গায় 4টাও থাকতে পারে। এটার একটা উদাহরণ হচ্ছে ইনোথেরা। আচ্ছা, এই মনোস্পোরিক প্রসেস বর্ণনা করেছিলেন, এই সাল দরকার নাই, এই সায়েন্টিস্টের নাম হচ্ছে স্টার্সবার্গার। উনি এটা বর্ণনা করেছিলেন। যে প্ল্যান্টে করেছিলেন সেটার নাম হচ্ছে পলিগোনাম ডাইভার্টিক্যাটাম। এজন্য মনোস্পোরিক, যেহেতু এই প্ল্যান্টে প্রথম আবিষ্কার হয়, এজন্য এই মনোস্পোরিক প্রসেসের আরেক নাম হচ্ছে পলিগোনাম টাইপ। বোঝা গেছে? ওই প্রসেসটা যেহেতু এই প্ল্যান্টে প্রথম আবিষ্কার হয়। আচ্ছা, এটা আমরা বলে দিচ্ছি, দেখো এটাই পড়াইলাম। 4টা মেগাস্পোর, 3টা নষ্ট হয়ে যাবে, একটা থেকে এমব্রায়ো স্যাক তৈরি হবে, একটা নিউক্লিয়াস 2টা হবে, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে। এই 8টা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একদিকে 3টা, একদিকে 3টা, মাঝখানে 2টা। কি কি তৈরি করে? এই 3টাকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল, মাঝের 2টা একসাথে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, আর ওভাম, এটা মাঝেরটা, এটা 2 সাইডের অংশটাকে বলা হচ্ছে সিনার্জিড। আচ্ছা, এখন শোনো, যেটা মনে রাখবা সেটা হচ্ছে আমাদের মেল গ্যামিট ছিল 2টা। আমি এখানে একটু বলে দিচ্ছি, তাহলে মনে রাখা সহজ। মেল গ্যামিট ছিল 2টা। একটা মেল গ্যামিট এই ওভামের সাথে ফার্টিলাইজ করবে, এই যে এটার সাথে মেল গ্যামিট 1, এটা হ্যাপ্লয়েড, এই 2টা মিলিত হয়, এটা হচ্ছে একটা ফার্টিলাইজেশন। আরেকটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এটার সাথে আর একটা মেল গ্যামিট যুক্ত হয়, এটা হচ্ছে মেল গ্যামিট 2, এটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। তাইলে দেখো খেয়াল করে, এটা হচ্ছে এন, এই টুয়াইস এন এর সাথে এই এন যুক্ত হয়। বুঝে গেছে? তাহলে আমাদের 2টা মেল গ্যামিট 2টা সেলকে ফার্টিলাইজ করে। একটা মেল গ্যামিট হচ্ছে ওভামকে ফার্টিলাইজ করে, আরেকটা মেল গ্যামিট হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটা আসলে টুয়াইস এন, এটাকে ফার্টিলাইজ করে। এই কনসেপ্টটা আমাদের একটু পরে লাগবে, কেমন? আচ্ছা, গেল। আচ্ছা, এবার আসো ফিমেল গ্যামিটোফাইটের এই বিষয়গুলো আমরা বলে ফেলছি। আচ্ছা, তো যখন ওই যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা তৈরি হয়, এটা 2টা নিউক্লিয়াস একসাথে, তো এই জন্য এটার আরেক নাম হচ্ছে ফিউশন নিউক্লিয়াস অথবা সেকেন্ডারি নিউক্লিয়াস। আসল ব্যাপারটা হচ্ছে এখানে এটা হচ্ছে টুয়াইস এন, এটা মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, এই পড়াগুলো আমি অলরেডি বলে ফেলছি। আর একইভাবে গ্যামিটোফাইট ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট, এটা তো অবশ্যই মনে রাখতে হবে আগের মতোই। তাহলে দেখো এই যে এখানে কিন্তু সুন্দর করে আমরা অ্যান্টিপোডাল, পোলার নিউক্লিয়াস এবং সিনার্জিড, এক্সেল মানে ওভাম। তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন প্রসেস। এই যে তোমাদের জন্য এখন একটা কুইজ, বলো এটা কি হবে? ফিমেল গ্যামিটোফাইটের পার্ট না কোনটা? হ্যাঁ, এটা সহজ সহজ প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ, দেখি সবাই পারা উচিত। এই একটু আগেই পড়ালাম। হ্যাঁ, সবাই খেয়াল করো, খেয়াল করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এটার উত্তর হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, নট দ্য প্রাইমারি নিউক্লিয়াস। তাহলে এটা হবে নট দ্য কম্পোনেন্ট। আচ্ছা, ফিমেল গ্যামিটোফাইটের পার্ট না কোনটা বলো তো? হ্যাঁ, এটার উত্তরটা একটু কমেন্টে করে ফেলো। হ্যাঁ, রাইট। তাহলে এটা লিটার বোর্ডে আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, আফতাহি, সুভি, রাইদা, নাজিহা এবং জাফরুল, তোমরা ভালো করেছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটার উত্তর হচ্ছে পোলেন টিউব। আচ্ছা, ফার্টিলাইজেশন কিভাবে হচ্ছে এখানে কিছু ইনফরমেশন আছে, আমি যাচ্ছি। তো এই যে আমরা বলতেছিলাম ওগ্যামাস, তার মানে হচ্ছে মোটাইল মেল গ্যামিট, আর ফিমেল গ্যামিটটা হচ্ছে স্টেবল, নন মোটাইল। আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে পলিনেশন হয়। পলিনেশন হচ্ছে যে একটা ফ্লাওয়ারের মেল গ্যামিট, মানে যেটা পোলেন আর কি, পোলেনটা বিভিন্নভাবে থ্রো এয়ার, থ্রো ধরো ওয়াটার, থ্রো কোনো অ্যানিম্যাল, কি হয় এই পোলেনটা আরেকটা ফ্লাওয়ারের ওই যে ফিমেল যে রিপ্রোডাক্টিভ পার্ট আছে সেখানে গিয়ে টাচ করে।
তখন সেখানে জার্মিনেশন মানে ইটা হয়, ফার্টিলাইজেশনটা হয়। ঠিক আছে, তো এর জন্য এই প্রসেসকে বলা হচ্ছে পলিনেশন। ঠিক আছে, আচ্ছা এখন ফার্টিলাইজেশন সব অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্ম তাদের ক্ষেত্রে হয়। এটার কয়েকটা মানে হচ্ছে তোমার প্রসেসে কয়েকটা ধাপ আছে, যেটা আমরা এই যে এখানে দেখব। সেটা হচ্ছে প্রথমে পোলেনটা এখানে এসে পড়বে, এরপরে এই যে এটাকে বলে জার্মিনেশন। এই যে পোলেন টিউবটা এভাবে বাড়তে থাকে, পোলেন টিউব বাড়তে 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 টুয়ার্ডস এই যে মাইক্রোপাইল দিয়ে এটা ঢুকে যায় এমব্রায়ো স্যাকে, ঢুকে এখানে ফার্টিলাইজেশনটা হয়। ওকে, এটাকেই এই যে 4টে স্টেপে বলছে জার্মিনেশন। জার্মিনেশন মানে কি? জার্মিনেশন মানে হচ্ছে এই যে পোলেন টিউবটা ফরমেশন, এই যে পোলেন টিউব যে শুরুতে ফরমেশন হয় এটাকেই জার্মিনেশন বলে। তাহলে জার্মিনেশন, এরপরে মাইগ্রেশন। মাইগ্রেশনটা কি? এই পোলেন টিউবটা ধীরে ধীরে এই দিকে চলে আসতে থাকে, ওভিউলের দিকে চলে আসতে থাকে। দিস ইজ কল্ড মাইগ্রেশন। আচ্ছা, এরপরে এন্ট্রান্স, এরপরে হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্সটা কি? এই যে মাইক্রোপাইল দিয়ে এটা ঢুকে যায় ভেতরে, এটাকেই বলে এন্ট্রান্স। আচ্ছা, লাস্টে কি? ইউনিয়ন। লাস্টে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে ফার্টিলাইজেশন। ঠিক আছে, তাহলে ইউনিয়নটা কি হয় একটু আগে বললাম। একটা হচ্ছে ওভামের সাথে ইউনিয়ন হয়, মেলগামিট 1, আর একটা ইউনিয়ন হয় হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। এই 4টে স্টেপে ফার্টিলাইজেশন হয়, সিম্পল। আচ্ছা, এখন আসো, এগুলোর গল্প দরকার নাই আমাদের জন্য, মাইগ্রেশন এত কিছু দরকার নাই। এখন কথা হচ্ছে যে এই যে মাইগ্রেশন হলো, মাইগ্রেশন হয়ে এই তোমার এটা হচ্ছে ওভিউল, ওভিউলে পোলেন টিউবটা ঢুকবে। তো পোলেন টিউবটা কয়েকটা দিক দিয়ে ঢুকতে পারে, সাইড দিয়ে ঢুকতে পারে, মাইক্রোপাইল দিয়ে ঢুকতে পারে, এদিক থেকে ঢুকতে পারে। তো যদি যদি কোন দিক দিয়ে ঢুকছে এটার উপর ভিত্তি করে, যদি মাইক্রোপাইল দিয়ে ঢুকে এটাকে বলা হয় পোরোগ্যামি, যেমন ম্যাঙ্গো বেরি। আচ্ছা, এরপরে যেটা হয় এখানে, এই যে মাইগ্রেশন হয় এটার জন্য যে আয়নটা এখানে কাজ করে সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম, এটা একটু মনে রাখতে পারি। আচ্ছা, এবার আসো, ক্যালাজা দিয়ে যদি ঢুকে তাহলে দেখো এখানে আমাদের এই দিক দিয়ে ঢুকতে পারে, তাই না? তাহলে সেটা ক্ষেত্রে আমরা এটাকে বলবো ক্যালাজোগ্যামি। আচ্ছা, যদি সাইড দিয়ে ঢুকে, ইন্টেগুমেন্ট দিয়ে ঢুকে, তাহলে এটাকে বলবো মেজোগ্যামি। এই, তাহলে দেখো এটা মাইক্রোপাইল দিয়ে ঢুকতে পারে, এটা ক্যালাজা দিয়ে ঢুকতে পারে, এটা ইন্টেগুমেন্ট দিয়ে ঢুকতে পারে। তো কোন দিক দিয়ে ঢুকবে তার উপরে 3টা নাম, কিন্তু এটা জেনে লাভ নাই, তোমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে। পোরোগ্যামি হচ্ছে ম্যাঙ্গোবেরি, তারপরে হচ্ছে তোমার ক্যালাজোগ্যামি, এটা হচ্ছে ঝাউ কাসুয়ারিনা। মেজোগ্যামি, মেজোগ্যামি হচ্ছে গার্ড, পামকিন, এগুলা। ওকে, আচ্ছা, ম্যাক্সিমাম উদ্ভিদে যেটা হয় সেটা হচ্ছে পোরোগ্যামি, ম্যাক্সিমাম উদ্ভিদে হয় পোরোগ্যামি। ওকে, আচ্ছা, এইটাই, আর কিছু না, আর কিছু বলার নাই। আচ্ছা, এখানে আসো, এখানে হচ্ছে এই জায়গায় কি কথা বলছে সেটা আমি একটু বলে দেবো তোমাদের। সেটা হচ্ছে আসলে ফার্টিলাইজেশন 2টা হয়। কেমন ফার্টিলাইজেশন? প্রথম ফার্টিলাইজেশন এটা হচ্ছে, লিখে ফেলো, এটা হচ্ছে ওভাম প্লাস মেল গ্যামিট 1। ওভাম হচ্ছে হ্যাপ্লয়েড, মেল গ্যামিট 1 এও হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে ইকুয়াল টু যেটা তৈরি হয় এটাকে আমরা বলি জাইগোট। জাইগোট, এই জাইগোটটা হচ্ছে টুয়াইসেন। এই ফার্টিলাইজেশনকে বলা হয় সিনগ্যামি। সিনগ্যামি, এই ফার্টিলাইজেশনকে বলা হয় সিনগ্যামি। এই যে সিনগ্যামি। ওকে, এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটা হচ্ছে টুয়াইসেন, এর সাথে মিলিত হয় মেল গ্যামিট 2, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এই 2টা মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম, এই এন্ডোস্পার্মটা হচ্ছে থ্রাইসেন, ট্রিপ্লয়েড। দেখো, টুয়াইসেন প্লাস এন, তাহলে এটা ট্রাইসেন। আচ্ছা, এইটাকে বলা হয়, যেহেতু 3টা সেল একসাথে মিলিত হয়, এটাকে বলা হয় ট্রিপল ফিউশন। এটাকে বলা হয় ট্রিপল ফিউশন। এখন দেখো, এটাকে আমরা বলতে পারি ফার্টিলাইজেশন 1, এটাকে বলতে পারি ফার্টিলাইজেশন 2। তাহলে প্র্যাকটিক্যালি আমার ফার্টিলাইজেশন 2টা হয়।
এই দুটাকে একসাথে আমরা বলবো ফার্টিলাইজেশন 1 প্লাস ফার্টিলাইজেশন 2। যেহেতু দুইটা ফার্টিলাইজেশন হয় একসাথে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। হ্যাঁ, একসাথে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। এই বিষয়টা, কনসেপ্টটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কেমন? তাহলে এটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। আচ্ছা, তোমরা ডাবল ফার্টিলাইজেশন বিষয়টা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও। ইয়েস অর নো? ইয়েস অর নো? সবাই। তাহলে আমরা একটু কমেন্ট শুনি। এটা বুঝে নিতে হবে, বাকিটা কিন্তু মুখস্থ পড়া, ঠিক আছে? এই অধ্যায়ের উদাহরণগুলো তো মুখস্থ করতে হবে। ভেরি গুড, সবাই বলছে, বুঝতে পারছো। ওকে, তাহলে এইটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা এখানে গল্প আকারে বলা আছে। আচ্ছা, ডাবল ফার্টিলাইজেশন এটা অলরেডি আমি বলে ফেললাম। আচ্ছা, এখন ডাবল ফার্টিলাইজেশন কোন প্ল্যান্টে প্রথম এটা ডিসকভার্ড হয়, সেটার নাম হচ্ছে এফেড্রা। শাল দরকার নাই, কেমন? আচ্ছা, গেল। আচ্ছা, এই কথাগুলো আবার আসছে, একই কথা ডাবল ফার্টিলাইজেশন বিষয়। ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন, এটা রিডিং পড়বা, কারণ তুমি প্রসেসটা জানলে কিন্তু তোমার এটা মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, এবার আসো ফার্টিলাইজেশনের ফলে কি হয়। যেটা হয় সেটা হচ্ছে এমব্রায়ো ফরমেশন হয়। এমব্রায়ো হয় যে সেল থেকে, সেটার নাম হচ্ছে জাইগোট, অথবা এটার আরেক নাম হচ্ছে উস্পোর। তাহলে উস্পোর হচ্ছে সিঙ্গেল সেল, একটা সিম্পল, এটা হচ্ছে একটা ইউনিসেলুলার। এখানে কি হবে? এখানে হবে মাইটোসিস। এই মাইটোসিস হলে যে একটা সেল ক্লাস্টার তৈরি হবে, গ্রুপ অফ সেল, এটাকে বলবো এমব্রায়ো। আচ্ছা, খেয়াল করো, স্পোর, জাইগোট অথবা হচ্ছে স্পোরোফাইট, স্পোর, এগুলো কিন্তু টুয়াইসেন। তার মানে দিস ইজ দ্য ফার্স্ট সেল অফ স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি? স্পোরোফাইট মানে টুয়াইসেন। দেখো, খেয়াল করো, তাহলে ফার্স্ট সেল অফ স্পোরোফাইট হচ্ছে জাইগোট বা স্পোর। আর একটু আগে দেখছিলাম ফার্স্ট সেল অফ গ্যামিটোফাইট, যেটা ফিমেলের ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে মেগা স্পোর। বুঝছো, এগুলো কিন্তু প্যাচ লাগবে। তাহলে এটার নাম হচ্ছে স্পোর, একটা হচ্ছে স্পোর। খেয়াল করো, এটা হচ্ছে স্পোর, আরেকটা হচ্ছে মেগা স্পোর। খেয়াল করো, স্পোর এটা টুয়াইস এন, কিন্তু মেগা স্পোর এটা হচ্ছে এন। এটা ফার্স্ট সেল অফ গ্যামিটোফাইট, এটা হচ্ছে ফার্স্ট সেল অফ স্পোরোফাইট। এটা কিন্তু প্যাচ লাগবে, এজন্য আমি লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এন্ডোস্পার্ম তৈরি হয়, সেটা হচ্ছে ট্রিপল ফিউশনের মাধ্যমে, সেটা তো তোমাদের বলেই দিলাম। আচ্ছা, এটা গেল, এটা আলাদা কিছু বলার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে সিড। সিড কিভাবে তৈরি হবে, সেটা হচ্ছে এমব্রায়োর কিছু পার্ট থাকে। দেখো, এমব্রায়োতে থাকে কোটিলিডন, একটা থাকলে মনোকট একবীজপত্রী, দুইটা থাকলে ডাইকট দ্বিবীজপত্রী। আচ্ছা, তারপরে প্লামিউল থাকে, যেখান থেকে স্টেমটা তৈরি হয়, আর রেডিকল থাকে, যেখান থেকে রুট তৈরি হয় পরবর্তীতে। আচ্ছা, কিছু প্ল্যান্টে একটা সিঙ্গেল লেয়ার থাকে, কাভারিং লেয়ার, এটাকে বলা হয় পেরিস্পার্ম, ঠিক আছে? আচ্ছা, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, আর কিছু না। আচ্ছা, একটা সিডে যদি সেখানে কিছু থাকে, তোমার হচ্ছে বিশেষ করে এই জায়গাগুলোতে স্টোরড ফুড থাকে, এই স্টোরড ফুড কন্টেইনিং যে পার্টটা, এটাকে বলা হয় এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম, এই এন্ডোস্পার্ম যদি থাকে সিডে, তাহলে এটাকে বলা হয় এন্ডোস্পার্মিক সিড। যদি না থাকে তাহলে বলে নন এন্ডোস্পার্মিক সিড। তাহলে আসলে এন্ডোস্পার্মে কি থাকে? এন্ডোস্পার্মে থাকে হচ্ছে স্টোরড ফুড। হ্যাঁ, স্টোরড ফুড, এখানে খাবার থাকে, এই খাবার খেয়ে তোমার হচ্ছে এই এমব্রায়োটা ধীরে ধীরে বড় হয়, কেমন? আচ্ছা, এই আর কি, আর কিছু বলার নাই। গেল, এখানে খুব বেশি না। আচ্ছা, এখানে কিছু সিডে থার্ড লেয়ার থাকে, এই থার্ড লেয়ারকে বলে এরিল। কোথায় কোথায় এরিল পাওয়া যায়, এটা 100% একদম মুখস্থ। লিচি, উডলিচি, নাটমেগ এবং ওয়াটার লিলি, এগুলোতে এরিল পাওয়া যায়, এটা 100%। এটা কিন্তু পরীক্ষায় থাকবে, আবারও বলে দিচ্ছি, একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, গেল। আচ্ছা, এরিল অফ লিচি, উডলিচি, এগুলো কি এডিবল? আমরা খাই না? আমরা লিচুর যে অংশটা খাই, রসালো, খেতে খুব মজা, তাই না? লিচু খেতে খুব মজা না? ওইটাই এরিল। তুমি জানোই না আসলে কি খাও, তাই না? লিচুর যে অংশটা আমরা খাই, ওটাই এরিল, বুঝতে পারছো? এডিবল, এডিবল পার্ট। আচ্ছা, তাহলে প্রসেস অফ রিপ্রোডাকশন দেখো, এখানে পলিনেশন হবে প্রথমে, ফার্টিলাইজেশন হবে, এরপরে ডিসপারশন অফ দ্য সিড, সিড তৈরি হয়ে সেটা ছড়াই পড়বে। এভাবে কিন্তু একটা প্ল্যান্টের গ্রোথটা হয়। আচ্ছা, ওভারি ওভিউলের ফার্টিলাইজেশনের পরে কি কি চেঞ্জ হয়, এটা আমি বলবো। এটা শুধু 100% না, এটা 500%, একদম মুখস্থ। ওভারি থেকে শুরু করে একদম ক্যালাজা কি হচ্ছে,
মুখস্থ রাখবা। আচ্ছা, এর মধ্যে দুই একটা আমি একটু ধরাই দিই, দেখো। সেটা হচ্ছে ওভিউল সিড হয়, খুব ইম্পর্টেন্ট। টেস্টা টেগমেন, এই নামগুলো একটু কনফিউজিং, তো এই জন্য মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে ওভাম এমব্রায়ো হয়, সেকেন্ডারি নিউক্লিয়াস এন্ডোস্পার্ম হয়। আচ্ছা, কোনগুলা ডিজেনারেটেড হয়, দেখো এই যে ডিজেনারেটেড, ডিজেনারেটেড, ডিজেনারেটেড। তাহলে এই তিনটা আলাদা করে মনে রাখতে হবে, এগুলো ডিজেনারেটেড হয়। ওভারঅল সবই পড়তে হবে, কিন্তু এগুলো খেয়াল করে পড়তে হবে, কেমন? আচ্ছা, এরপরে আসো সিগনিফিকেন্স অফ ফার্টিলাইজেশন। কিচ্ছু না, এটা রিডিং পড়বা, জাস্ট হেডিং গুলো একটু রিডিং পড়বা, হ্যাঁ, আর কিছু না, খুবই সিম্পল। আচ্ছা, বেনিফিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, আমি বলবো এটা যদিও রেড মার্কিং, কিন্তু এটা রিডিং পড়বা, এগুলো মুখস্থ করে হয় না, হ্যাঁ, কেন গল্পের মতো বলা আছে, আমরা অলরেডি কভার করছি। তোমাদের জন্য একটা কুইজ, বলো কুইজ। ক্যালাজোগেমি কোনটা? আচ্ছা, এটা জানা থাকলে হবে। তাদের আগের পড়া নাই তো, এই জন্য হয়তো পারছো না। সবাই উত্তর করো। তাহলে হ্যাঁ, দেখো আমরা একটু গার্ড, তাই না? তাহলে আমরা একটু দেখে আসি, দেখো এই যে আমরা পড়ে আসছি, একটু একটু আগেই পড়ে আসছি, এই যে। তাহলে দেখো এই যে আমাদের, আচ্ছা সরি, গার্ড হচ্ছে মেজোগামি, ক্যালাজোগামি এটা হচ্ছে কাসুয়ারিনা ঝাউ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ, ওকে। তাহলে এখানে উত্তর হবে কাসুয়ারিনা, সি হবে আনসার, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসো, হোয়াট ইজ নট প্রডিউস ডিউ টু ফার্টিলাইজেশন, বলো কোনটা তৈরি হয় না? একদম সহজ, এটাও তো ইতে লিখো। সবাই একটু কমেন্ট করো, এটার উত্তর কি হবে? এই নট প্রডিউসড, খেয়াল করে উত্তর দিবা, হ্যাঁ, নাসিতা ঠিক বলছো, এটা জাইগোস্পোর হবে, ওকে। আচ্ছা, ফানিকুলাস কনভার্টেড ইনটু, ফানিকুলাসটা কি হয় বলো, এটা কি হবে? হ্যাঁ, এটা উত্তর করো, ওকে, তাহলে এটা হবে স্টক অফ দ্য সিড, তাই না? আচ্ছা, ওভিউল কনভার্টেড ইনটু, ওভিউলটা কি হয় বলো তো? হ্যাঁ, ওভিউলটা কি হয়, সবাই লিখো একটু। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওভিউলটা হয়ে যাবে সিড, ওকে। আচ্ছা, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা একদম সিম্পল। উইদাউট ফার্টিলাইজেশন রিপ্রোডাকশন হলে এটাকে বলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। শোনো, এটা পড়ানোর কিছু নাই, এখান থেকে মনে রাখবা অল এক্সাম্পল ইম্পর্টেন্ট, হয়ে গেল পড়া। আসলে পরীক্ষায় তাই আসবে, এক্সাম্পল গুলো আসবে, এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমি ধরাই দিব। আচ্ছা, এখন এখানে অনেক গল্প বলছে, স্পোরের মাধ্যমে হতে পারে, অথবা এটা পার্ট অফ দ্য বডি, বডির মাধ্যমে হতে পারে। তাহলে স্পোরের মাধ্যমে যদি হয়, এখানে কিছু উদাহরণ আছে যে কোন প্ল্যান্টে কি ধরনের স্পোর পাওয়া যায়। আচ্ছা, যেমন ধরো, আচ্ছা, যেমন, হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এখানে দেখো ক্যালামাইডোমোনাস, এখানে থাকে জুস্পোর। আচ্ছা, তারপরে হচ্ছে মানে এখানে যে উদাহরণগুলো আছে আর কি, এগুলো এত গল্প দরকার নাই। আচ্ছা, তারপরে ফার্ন এবং লাইকোপোডিয়াম, এখানে থাকে হোমোস্পোর, মানে স্পোর গুলা সব সাইজে সেম। আচ্ছা, আর সিলাজেনেলা এবং মার্সেলিয়া, এগুলোতে থাকে হেটারোস্পোর, মানে যে স্পোর গুলা ফরমেশন হয় সেই স্পোর গুলা নট সেম। এগুলো একটু ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আমি একটু বলে দিলাম। আচ্ছা, এরপরে আসো, এখানে দেখো যে বিভিন্ন প্ল্যান্টে বিভিন্নভাবে রিপ্রোডাকশনটা হয়, হ্যাঁ, এটার ছবি দরকার নাই। আচ্ছা, ভেজিটেটিভ মানে পার্ট অফ দ্য বডি দিয়ে কিভাবে হতে পারে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বাই রুটস, একদম উদাহরণগুলো মুখস্থ রাখবা 100%। বাই স্টেম 100%। আচ্ছা, এগুলো তো এত মুখস্থ করব কিভাবে, তাই না? এটার সহজ সমাধান হচ্ছে মেডিট্রিক্স, এখানে দেখবা কিছু নেমোনিক আছে, তাহলে মেডিট্রিক্সের নেমোনিক্স গুলো আমরা একটু মুখস্থ করব, তাইলে কিন্তু আমরা অনেকগুলো কভার করে ফেলতে পারবো, ঠিক আছে? আমি শুধু বলছি উদাহরণগুলো মনে রাখবা, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, বাই লিফ, তোমরা জানো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, বুলবিল, বুলবিল দিয়ে কি হয় এটা ইম্পর্টেন্ট। সাবেরিয়াল স্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, লিফ স্টেম, এগুলো একটু
কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো একটু পড়তে পারো, আর কিছু না। আচ্ছা, তারপরে আসো আর্টিফিশিয়াল। এখানে উদাহরণগুলো পড়বা, কিন্তু আমি বলবো এটা সিঙ্গেল স্টার। আর্টিফিশিয়ালটা হচ্ছে সিঙ্গেল স্টার, শুধু এক্সাম্পল, শুধু এক্সাম্পল, এক্সাম্পল, এক্সাম্পল গুলো একটু পড়তে হবে। কাটিং কিভাবে হয়, লেয়ারিং কোন প্ল্যান্টে, এখানে অবশ্য উদাহরণ নাই। তারপরে গ্রাফটিং কোন প্ল্যান্টের ক্ষেত্রে হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা মনে রাখবা সেটা হচ্ছে একটা কথা আছে, সেটা হচ্ছে সেপারেট ব্রাঞ্চ, এটাকে বলা হয় শিয়ন, আর দ্য প্ল্যান্ট উইথ হুইচ শিয়ন জয়েন্ট, এটাকে বলা হয় স্টক। আচ্ছা, এখানে একটা ছবি আছে, দেখো সবাই, সেটা হচ্ছে এই যে স্টক। দেখো, যে অংশটা আমরা কেটে আনছি এই অংশটাকে বলা হয় শিয়ন, আর যে প্ল্যান্টে এটা লাগাবো, যে গাছের সাথে এটাকে জোড়া লাগাই দিব, এই গাছটাকে বলা হয় স্টক। তাহলে শিয়নকে শিয়নকে স্টকে লাগানো হয়। এখন মনে করো এটা হচ্ছে গোল বড়ই, কথার কথা, আমি একটা উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে গোল বড়ই, এটা খেতে কিন্তু মজা না। আর এই শিয়নটা আমি আনলাম কুল বড়ই, কুল বড়ই। এখন গোল বড়ই গাছে যখন কুল বড়ইয়ের ডাল আমি কেটে লাগাই দিলাম, তখন যেটা হবে, এই ডালগুলো থেকে আসলে কুল বড়ই হবে, গোল বড়ই হবে না, কুল বড়ই হবে। তার মানে স্টকের উপরে কিন্তু কি ধরনের ফল হবে সেটা নির্ভর করে না, শিয়নের উপর নির্ভর করে। যে পার্টটা তুমি কেটে এনে লাগাইছো সেটার উপর নির্ভর করে কি ধরনের বড়ই হবে, কি ধরনের ফ্রুট হবে, কি ধরনের ফল হবে। তাহলে শিয়ন ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, শিয়নের উপর নির্ভর করে, নট স্টক। তাহলে এই কথাটাই এখানে লেখা আছে যে নেচার অফ দ্য ফ্রুট ফ্লাওয়ার ডিপেন্ডস অন শিয়ন, নট স্টক। তুমি যদি কুল বড়ই গোল বড়ইয়ের গাছে লাগাই দাও, তাহলে ওই ডালপালা থেকে কুল বড়ই হবে, গোল বড়ই হবে না। ঠিক আছে, এটাই হলো কথা। আচ্ছা, এবার আসো গ্রাফটিং, খুব বেশি কিছু বলার নাই এখানে। আচ্ছা, গুটি গুটি করা যায় কোন প্ল্যান্টে, সেটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, বাডিং, বাডিং কোথায় করা যায়, এখানে একটা হরমোন লাগে যেটার নাম হচ্ছে অক্সিন। আচ্ছা, অক্সিন বানানটা আসলে অক্সেইন, ঠিক আছে। আচ্ছা, OXCIN, অক্সিন, হ্যাঁ, এটা বেটার। আচ্ছা, মাইক্রো প্রোপাগেশন। আচ্ছা, মাইক্রো প্রোপাগেশন হচ্ছে আমরা ল্যাবরেটরিতে যে প্রসেসে টিস্যু তৈরি করি, টিস্যু কালচার আর কি, সেটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। সহজ কথা, এটা আর কিছুই না, এটা হচ্ছে টিস্যু কালচার, টিস্যু কালচার, আর কিচ্ছু না। হ্যাঁ, তাহলে উদাহরণগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, অ্যাডভান্টেজ কি, আমরা যে আর্টিফিশিয়াল যে বিভিন্ন রিপ্রোডাকশন করি, আমি বলবো এটা রিডিং পড়ো। ঠিক আছে, এটা মুখস্থ করার দরকার নাই, এটা আসার মতো কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রিডিং পড়লেই কিন্তু মনে রাখতে পারবা। আচ্ছা, এবার আসো বাডিং। বাডিং কোন প্ল্যান্টে করা হয়, দেখি এটা পারো কিনা, তোমাদের আগে পড়া থাকলে পারবা। ঠিক আছে, বলো বাডিং কোথায় করা হয়। হ্যাঁ সবাই, হ্যাঁ আন্দাজে না, তোমাদের জানা, হ্যাঁ সুভি ভালো বলছে, তাহলে এটার উত্তর হচ্ছে রোজ। আচ্ছা, চন্দ্রমল্লিকাতে কোন ধরনের রিপ্রোডাকশন হয় বলো তো এটা। হ্যাঁ, চন্দ্রমল্লিকা, ওকে। হ্যাঁ, সারিয়া সুভি ভালো বলছে, এটা হচ্ছে হাফ এরিয়াল স্টেম বা সেমি এরিয়াল স্টেম, সেখানে এটার মাধ্যমে হয়। এগুলো মুখস্থ পড়া, না জানলে তুমি পারবা না উত্তর করতে। বাল্ব, বাল্ব কোথা থেকে আসে বলো তো, বাল্বের মাধ্যমে রিপ্রোডাকশন হয় কার, এটা একটু উত্তর করো সবাই। হ্যাঁ, এই না, সুভি মনে হয় ভুল করে ফেলছো, হ্যাঁ রাইট। তাহলে এটার উত্তর হচ্ছে অনিয়ন। আচ্ছা, এবার আসো লাস্ট পড়া, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। আচ্ছা শোনো, এই যে কালকে একটু আমি লিখছিলাম তোমাদের যে একটা গ্রিক মিথোলজির গল্প, তাই না। আচ্ছা, গ্রিক দেবতা, তার নাম ছিল হচ্ছে জিউস। এই জিউসের মাথা থেকে বাডিং প্রক্রিয়ায় একটা দিবি, বাডিং পড়ছো না, হ্যাঁ ইস্টে বাডিং, তাহলে বাডিং প্রক্রিয়া মাথা থেকে একটা দেবী তৈরি হয়, বুঝতে পারছো। এখানে কোনো রিপ্রোডাকশন লাগে না, সরি ফার্টিলাইজেশন লাগে না, বুঝতে পারছো। তাহলে জিউস, গ্রিক দেবতা জিউস, তার মাথা থেকে, এটা ওদের মিথোলজিতে আছে, তার মাথা থেকে তৈরি হয় তার মেয়ে, মেয়ের নাম হচ্ছে পার্থেন্স। বলো কি নাম, মেয়ের নাম হচ্ছে পার্থেন্স, পার্থেন্স। এই পার্থেন্স ছিল যুদ্ধের দেবী, ঠিক আছে, গডেস অফ ওয়ার। এই পার্থেন্স দেবী তৈরি হচ্ছে জিউসের মাথা থেকে। দেখো, এখানে কোনো ফার্টিলাইজেশনের ব্যাপার নাই, এটা একটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন।
ওই পার্থেন্স তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে জেনেসিস অফ পার্থেন্স অথবা পার্থেনোজেনেসিস। বুঝতে পারছো যে গ্রিক মিথোলজিটা কিভাবে আমাদের এখানে কাজে লাগতেছে? আচ্ছা, তাহলে এখন আসো পার্থেনোজেনেসিস দুই রকম। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিসের সাথে, তাহলে একটা হচ্ছে পার্থেনোজেনেসিস, আরেকটা হচ্ছে মনে রাখবা কার্প। কার্প মানে হচ্ছে ফ্রুট। কার্প মানে হচ্ছে ফ্রুট। তাহলে উইদাউট ফার্টিলাইজেশন যদি ফ্রুট তৈরি হয় এটাকে আমরা বলবো পার্থেনোকার্পি। উইদাউট হ্যাঁ, অনেক কিছু আসলে গ্রিক মিথোলজি থেকে নেওয়া, রাইট? তাহলে উইদাউট উইদাউট ফার্টিলাইজেশন যদি কার্প তৈরি হয় এটাকে বলে পার্থেনোকার্পি। আচ্ছা, এখন বলি পার্থেনোকার্পি ফলগুলো কেমন হয়। ইউজুয়ালি এগুলো সিডলেস, বীজ থাকে না। যেমন ধরো তুমি যখন একটা পেয়ারা খাও, পেয়ারাতে যদি বীজ থাকে তাহলে কি হয়, খেতে খুব ঝামেলা। তো তাই না, একটা পেঁপে যদি বীজ থাকে তাহলে খেতে খুব ঝামেলা। তো পার্থেনোকার্পি প্রসেসে যে ফ্রুটগুলো তৈরি করা হয় এখানে সাধারণত সিড থাকে না, কারণ ফার্টিলাইজেশন হয় না। ফার্টিলাইজেশন না হলে কি হবে, কোনো সিড তৈরি হবে না। তাহলে এটা খেতে মজা। তাহলে আমরা এটাকে কি করতে পারি, বাণিজ্যিক ভাবে এগুলোকে ইউজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, পার্থেনোজেনেসিস দুই রকম, যদি হ্যাপ্লয়েড সেল তৈরি হয় হ্যাপ্লয়েড, আর ডিপ্লয়েড সেল তৈরি হলে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। আচ্ছা, কোথায় হয় এটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে সোলানাম, নাইগ্রাম, অর্কিস ম্যাকুলাটা, এগুলোতে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস হয়। আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হয় যেটা, সেটা হচ্ছে পার্থেনিয়াম আর্জেন্টাটাম, প্যারাক্সাকাম, অ্যালবিডাম। এই সাইন্টিফিক নেমগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে। তারপরে আমাদের নিকোটিয়ানা ট্যাবাকাম, যেটাকে বলা হয় ট্যাবাকো বা টবাকো আর কি। আচ্ছা, এখানে আনফার্টিলাইজ স্পার্ম থেকে তৈরি হয়। ঠিক আছে। তো স্পার্ম থেকে যেহেতু তৈরি হচ্ছে এজন্য এই পার্থেনোজেনেসিসকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। অ্যান্ড্রো মানে হচ্ছে অ্যান্ড্রো মানে হচ্ছে রিলেটেড টু মেল। ঠিক আছে, পুরুষ সংক্রান্ত কোন বিষয়কে আমরা বলি অ্যান্ড্রো। যেহেতু স্পার্ম মেলে থাকে এজন্য এই প্রসেসকে বলা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। ওকে। আচ্ছা, এবার আসো আর্টিফিশিয়ালি আমরা করতে পারি, বিভিন্ন কেমিক্যাল ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই কেমিক্যালগুলোর কিছু নাম এখানে দেওয়া আছে, দেখো। আচ্ছা, আর্টিফিশিয়াল কিভাবে করা যায়, একটা হচ্ছে এক্স রে, ইমাস্কুলেশন, আর বেলভিটান। এই কেমিক্যাল ইউজ করে আমরা আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস করতে পারি। শুধু নামগুলো মনে রাখবা। আচ্ছা, পার্থেনোজেনেসিস এর ইম্পর্টেন্স কি অলরেডি বলে ফেলছি, যে এটার মাধ্যমে সিডলেস কোনো কিছু তৈরি করা যায়। তাহলে এটা তুমি কি করবা, এটা একটু রিডিং পড়বা, এটা মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এবার আসো, এখানে কিছু প্রসেস আছে, এখানে অনেক কিছু বলা আছে। আমি ওখানে যাচ্ছি, যাওয়ার আগে আমি এটা দেখাবো আলাদা একটা চার্টে। তুমি মনে রাখবা এখান থেকে এত কিছু না পড়ে তোমাকে এক্সাম্পল পড়তে হবে, এক্সাম্পল 100%। আচ্ছা, এক্সাম্পল গুলো আমি একটু যদি মার্ক করে ফেলি এখানে। আচ্ছা, সেটা হচ্ছে অ্যাপোস্পোরি। আচ্ছা, অ্যাপোস্পোরিতে যেটা হয় সেটা হচ্ছে হিরাশিয়াম। অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি, এটার উদাহরণ নাই অ্যাপোগামি। আচ্ছা, অ্যাপোগামিটাই দেখো মেডিকেল পরীক্ষায় আসছে, এটার উদাহরণ হচ্ছে অলিয়াম। আচ্ছা, গেল। আচ্ছা, এখন এখানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে অ্যাগামোস্পার্মি। আমি একটু পরে চার্টে দেখাচ্ছি, তাছাড়া মনে রাখতে পারবা না। এটা মেডিট্রিক্স থেকে পড়লে তোমাদের জন্য সুবিধা হবে। আরেকটা হচ্ছে সুডোগামি। সুডোগামি হচ্ছে যদি পার্থেনোজেনেসিস প্রসেস, এই যেখানে পলিনেশন দরকার হয়, তখন এটাকে বলা হয় সুডোগামি। পার্থেনোজেনেসিস প্রসেসে যদি পলিনেশন ছাড়া না হয় তাহলে এটাকে বলা হয় সুডোগামি। মানে পলিনেশন ইজ এ মাস্ট থিং ফর পার্থেনোজেনেসিস, তখন এটাকে বলা হবে সুডোগামি। সবসময় কিন্তু পলিনেশন লাগে না, তাছাড়াও করা যেতে পারে। আচ্ছা, গেল। আচ্ছা, এই যে দেখো আমরা এটা মেরিট্রিক্স থেকে নেওয়া, ঠিক আছে, মেরিট্রিক্স থেকে পড়বা, তাহলে তোমাদের জন্য মনে রাখা সহজ হবে। তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হোয়াট আর দ্য কি পয়েন্টস, কি পয়েন্টটা কি এটা মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো অ্যাপোস্পোরিটা কি দেখো। আচ্ছা, অ্যাপোস্পোরি হচ্ছে ফরমেশন অফ, এই যে এই শব্দগুলোকে একটু মার্ক করবা, ডিপ্লয়েড এমব্রায়ো। কোথা থেকে? ফ্রম ওভাম, ওভাম সেল। হ্যাঁ, তাহলে ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক ফ্রম ওভাম, তাহলে ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক ফরমেশন হবে এখানে অ্যাপোস্পোরিতে। আচ্ছা, এবার আসো, এখানে এমব্রায়োটা ফরমেশন হচ্ছে ডিপ্লয়েড ওভাম থেকে।
উইদাউট ফার্টিলাইজেশন তো মাস্ট, উইদাউট ফার্টিলাইজেশন ছাড়া তো আমাদের পার্থেনোজেনেসিস হবে না। তাহলে দেখো অ্যাপোস্পোরিতে কি হয়, প্রথম কথা হচ্ছে ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক তৈরি হয়। তোমরা একটু আগে পড়ে আসছো না, আমি দেখালাম এমব্রায়ো স্যাক হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু এটা ব্যতিক্রম, এখানে এমব্রায়ো স্যাকটা হবে ডিপ্লয়েড। আচ্ছা, ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক যখন তৈরি হয় তখন এমব্রায়োটা হবে ডিপ্লয়েড, ওভাম, হ্যাঁ ওভামটা হবে ডিপ্লয়েড, ঠিক আছে, নট এমব্রায়ো। তাহলে ওভামটা হয়ে যাবে ডিপ্লয়েড। আচ্ছা দেখো খেয়াল করে, তাহলে এই প্রসেসটাকে আমরা বলবো অ্যাপোস্পোরি। তাহলে অ্যাপোস্পোরিতে নর্মালি কি হবে, এই যে দেখো আমাদের এমব্রায়ো স্যাক, এই এমব্রায়ো স্যাক এখানে এই এপাশে ছিল 3টা সেল, মাঝখানে ছিল 2টা সেল, এরকম ছিল না? এখানে আমরা বলছিলাম যে এমব্রায়ো স্যাক হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু এমব্রায়ো স্যাক যখন ডিপ্লয়েড হয়ে যাবে তখন এই প্রত্যেকটা সেল হয়ে যাবে ডিপ্লয়েড, এই প্রত্যেকটা সেল হয়ে যাবে ডিপ্লয়েড, সবাই টুয়াইসেন, অল আর টুয়াইসেন। তাহলে খেয়াল করো আমার এই যে এখানে যে এমব্রায়ো সরি ওভাম, এই ওভামটা কেমন হয়ে যাবে, ওভামটা হয়ে যাবে ডিপ্লয়েড। এমব্রায়ো স্যাক ডিপ্লয়েড হলে ওভাম ডিপ্লয়েড হয়, এই কথাটা লিখে ফেলো, ঠিক আছে, এমব্রায়ো স্যাক ডিপ্লয়েড হয়। তাহলে এমব্রায়ো স্যাক ডিপ্লয়েড হলে ওভাম ডিপ্লয়েড হয়, তাই না? কারণ এমব্রায়ো স্যাক যখন হ্যাপ্লয়েড হয় তখন সবই হ্যাপ্লয়েড হয়, কারণ এখানে মাইটোসিস প্রক্রিয়া এগুলো তৈরি হয়, ঠিক আছে। তাহলে এমব্রায়ো স্যাক ডিপ্লয়েড হলে ওভাম ডিপ্লয়েড হয়। তাহলে ওই ডিপ্লয়েড ওভাম থেকে যদি কোনো প্ল্যান্ট তৈরি হয় এটাকে বলা হয় অ্যাপোস্পোরি। তাহলে আমাদের এই এক্সাম্পল গুলো একটু মনে রাখতে হবে, বিভিন্ন রাইটার থেকে নেওয়া, হ্যাঁ। আচ্ছা এবার আসো অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। আচ্ছা অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে হচ্ছে এই কথাটা মনে রাখতে হবে, এখানে কোনো এমব্রায়ো স্যাক ফরমেশন হয় না, ডাইরেক্টলি এমব্রায়ো তৈরি হয়, এমব্রায়ো স্যাক লাগে না। তাহলে উইদাউট এমব্রায়ো স্যাক যদি পার্থেনোজেনেসিস হয়, এমব্রায়ো স্যাক তৈরি হয় না, তখন এটাকে বলা হয় অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এই কি পয়েন্টগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এটার উদাহরণ, এটা হচ্ছে এক্সট্রা রাইটারের বইগুলোতে আছে, সেটা একটু মনে রাখতে পারো। আচ্ছা এবার আসো অ্যাপোগ্যামি। আচ্ছা অ্যাপোগ্যামিতে কি হয় দেখো খেয়াল করে, অ্যাপোগ্যামিতে যেটা হয় সেটা হচ্ছে এক্সেপ্ট ওভাম, ওভাম ছাড়া, এই দেখো এটা ওভাম, এই ওভাম ছাড়া অন্য যে সেলগুলো আছে, যে দেখো এখানে এই সেলগুলা অথবা এই সেলগুলা, ঠিক আছে, এই যে সিনার্জিড অ্যান্টিপোডাল, এখান থেকে এমব্রায়ো তৈরি হয়। তাহলে যদি সিনার্জিড অ্যান্টিপোডাল সেল এগুলো থেকে এমব্রায়ো তৈরি হয়, ওভাম থেকে তৈরি হয় না, ওভাম ছাড়া অন্য সেল থেকে তৈরি হয়, এই যে এই সেলগুলো থেকে যদি এমব্রায়ো তৈরি হয় এটাকে বলে অ্যাপোগ্যামি। তাহলে তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যদি ডিপ্লয়েড ওভাম থেকে তৈরি হয় এটাকে বলে অ্যাপোস্পোরি। এই কি পয়েন্ট, যদি ওভাম ছাড়া আদার সেল থেকে তৈরি হয় যেমন সিনার্জিড অ্যান্টিপোডাল, তখন এটাকে বলে অ্যাপোগ্যামি। আর যখন এমব্রায়ো স্যাক তৈরি হয় না তখন এটাকে বলে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এভাবে করে ছোট ছোট করে পয়েন্ট আকারে তোমাকে মনে রাখতে হবে, নাহলে মনে রাখতে পারবে না। আচ্ছা লাস্ট হচ্ছে অ্যাগামোস্পার্মি। খেয়াল করে দেখো অ্যাগামোস্পার্মি মানে কি, অ্যাগামোস্পার্মি মানে হচ্ছে এগুলো সব, এই প্রত্যেকটা একসাথে আমরা বলি অ্যাগামোস্পার্মি। অ্যাগামোস্পার্মি মানে সবকিছু আসবে, পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাপোগামি, এই সব একসাথে বলা হয় অ্যাগামোস্পার্মি। আচ্ছা তোমরা কিছুটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু ইয়েস নোতে জানাও, ইয়েস অর নো। হ্যাঁ আমাদের কি পয়েন্ট মনে রাখতে হবে, ডিপ্লয়েড ওভাম থেকে তৈরি হলে অ্যাপোস্পোরি, ওভাম ছাড়া অন্য সেল থেকে তৈরি হলে অ্যাপোগামি, আর এমব্রায়ো স্যাক যদি তৈরি না হয় তখন এটাকে বলে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এগুলো সব একসাথে বলা হয় অ্যাগামোস্পার্মি। ওকে ভেরি গুড, সবাই বলছে যে তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা আমরা এরপরে চলে যাই পার্থেনোজেনেসিস সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পার্থক্য। আচ্ছা এটা রিডিং পড়বা, এটা যদিও এখানে রেড মার্কিং, রিডিং পড়লেই বুঝতে পারবা কারণ দুইটা প্রসেস তুমি জানো। ওকে আচ্ছা এবার আসো সেক্সুয়াল অ্যাসেক্সুয়ালের মধ্যে পার্থক্য, এটাও রিডিং পড়বা, আমরা তো অলরেডি এটা ডিসকাস করেছি। আচ্ছা এবার আসো যেটা সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান ফুল ওয়াটার লিলি, তাই না, এদের রিপ্রোডাকশন হচ্ছে অ্যাসেক্সুয়াল, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা জ্যাকফ্রুট এটা সেক্সুয়াল, তারপরে ম্যাঙ্গো এটারও সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে সিড তৈরি হয়, এটা একটু জাস্ট মনে রাখার জন্য, আর কিছু না। আচ্ছা বলো এমব্রায়ো উইদাউট ফার্টিলাইজেশন এই প্রসেসটাকে কি বলা হয় দেখো, হ্যাঁ বলো,
হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানাও এটার উত্তর কি হবে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হবে অ্যাপোগ্যামি, ওই যে পার্থেনোজেনেসিসের প্রক্রিয়া, তাই না? আচ্ছা, এখন লাস্ট পড়া হচ্ছে আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, এখান থেকে স্টেপ গুলো মনে রাখতে হবে। হ্যাঁ, স্টেপের মধ্যে হচ্ছে যেমন যে স্টেপ গুলো আছে, তার মধ্যে হচ্ছে ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন মানে হচ্ছে এই যে অ্যান্থার গুলাকে কেটে ফেলা, এটাকে বলে ইমাস্কুলেশন। আচ্ছা, ইমাস্কুলেশন কেন করা হয়? যাতে করে সেলফ পলিনেশন না হয়। মানে একটা প্ল্যান্টে যদি মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট একসাথে থাকে, তো এই পোলেন গুলা তো এর যে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট সেখানে পড়ে যেতে পারে, সেখানে কিন্তু কি হতে পারে, সেলফ ফার্টিলাইজেশন হয়ে যেতে পারে। একই ফুলের মেল মানে পোলেন গুলা ওই ফুলের এই যে তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টে পড়লে সেলফ সেলফ পলিনেশন হয়ে যেতে পারে। এটা যেন না হয়, এজন্য আমরা ইমাস্কুলেশন করব, মানে পোলেন যেখানে তৈরি হয় অ্যান্থার গুলাকে কেটে ফেলবো, এটাকে বলা হয় ইমাস্কুলেশন। ঠিক আছে। আচ্ছা, এরপরে করা হয়, এই শুধু নাম মনে রাখবা, ব্যাগিং, ক্রসিং, লেভেলিং, শুধু নাম আর কিছু না। হ্যাঁ, আচ্ছা গেল। আচ্ছা, রোল কি, এগুলো কোনো দরকার নাই আমাদের, এই যে এই নামগুলো একটু মনে রাখতে হবে যে ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি কোনটার কি নাম। ঠিক আছে, এটা আর কি গেল। আচ্ছা, ইকোনমিক ইম্পর্টেন্স, এখানে দেখো ইরি, ইরি কত সালে স্ট্যাবলিশ হয়, আর হাই ইয়েল্ডিং কিছু আমাদের ইয়ে আছে, ভ্যারাইটি আছে, এগুলোর একটু বাংলা এবং ইংরেজি নামগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এটাকে আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাই ইয়েল্ডিং প্যাডি, হ্যাঁ, কোনগুলা আছে সেগুলা। আচ্ছা, এবার আসো, এখানে কিছু কথা বলা আছে, সেটা হচ্ছে যেমন পেটা রাইস এবং ডিজি উজেন রাইস, এই দুটোকে একসাথে করলে হাইব্রিড একটা রাইস তৈরি হয়, যেটাকে বলা হয় ইরি 8, এটা একটু মনে রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে ইরি 5, ইরি 5-এ কি থাকে, পেটা রাইস এবং টংকাই রাইস, এই দুটাকে একসাথে করলে হাইব্রিডাইজেশন করলে এটা হয়ে যায় হচ্ছে ইরি 5, এগুলো একটু মনে রাখতে পারি। আচ্ছা, বাকিটা এত কিছু আমার কাছে মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমি যতটুকু মার্ক করে দিলাম এটা একটু মনে রাখবা। ওকে। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে বাড়ি, এটা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে দেখো 17 ধরনের ওয়েট, মানে উফসি মানে হচ্ছে হাই ইয়েল্ডিং, এটা একটু লিখে ফেলো, হাই ইয়েল্ডিং, হাই ইয়েল্ডিং, উফসি মানে হচ্ছে হাই ইয়েল্ডিং, মানে যেটার প্রোডাকশনটা বেশি। ঠিক আছে, এটা তৈরি করা হয়। আচ্ছা, এগুলোর নাম একটু মনে রাখতে পারো, এটা কিন্তু জিকেতেও আসতে পারে, আবার এখানেও আসতে পারে। আচ্ছা, এরপরে একজন সায়েন্টিস্টের নাম আছে, সায়েন্টিস্টের নাম হচ্ছে নরম্যান বরল্যাগ। তিনি কি করছিলেন, তিনি এই যে হাই ইয়েল্ডিং হোয়েট এটা রিসার্চ করেছিলেন, পরবর্তীতে নোবেল পান। আচ্ছা, এটাই আর কি। আচ্ছা, এই যে এই নামগুলো ইম্পর্টেন্ট, মুক্তা কাকে বলে, গাজী কাকে বলে, মোহিনী কাকে বলে, শাহিব আলম কাকে বলে, এটা একটু মনে রাখবো, এগুলো মুখস্থ পড়া, এই জন্য ক্লাসে আলোচনা করার কিছু নাই। আর সমস্ত সায়েন্টিস্ট একসাথে এটা দেখবা মেরিট্রিক্সে আছে, তাহলে তাদের কন্ট্রিবিউশন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা কিন্তু 100% এই চ্যাপ্টারের জন্য, হ্যাঁ, যে কোন সায়েন্টিস্টের কি ভূমিকা ছিল। আচ্ছা, এখানে শার্ল স্টার্স বরল্যাগ, আচ্ছা, নরম্যান বরল্যাগ, আচ্ছা, ওনাকে বলা হয় গ্রিন রিভলিউশন, রিভলিউশন ফাদার, এটাও একটু মনে রাখবা, ফাদার অফ গ্রিন রিভলিউশন। তিনি সবুজ বিপ্লব করেন। ঠিক আছে, অনেক বেশি গাছপালা লাগাচ্ছেন, গাছ নিয়ে গবেষণা করছিলেন। ঠিক আছে, তো ইনাকে বলা হয় ফাদার অফ গ্রিন রিভলিউশন, মানে গাছ নিয়ে তার কাজ কারবার ছিল। বাকি ইম্পর্টেন্ট সায়েন্টিস্ট একসাথে দেওয়া আছে, যাতে কনফিউজিং ইনফরমেশন গুলো একসাথে কভার করে। ঠিক আছে। আচ্ছা, হাইলি প্রোডাক্টিভ প্যাডি B10 কোন প্রসেসে এটা করা হয়, বলো তো এটার উত্তর কি হবে? হ্যাঁ, আমরা একটু আগেই আলোচনা করছি, বলো এটার উত্তর কি হবে? হ্যাঁ, ঠিক আছে, আলিফ তো ভালো বলেছে, তাহলে এটা হবে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। বলো, মোস্ট ইম্পর্টেন্ট মেথড অফ কমার্শিয়াল প্ল্যান্ট রিপ্রোডাকশন কি হবে? হ্যাঁ, তাহলে এটা কি হবে বলো? না, কমার্শিয়ালি। এটা হবে আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন, এটার মাধ্যমে দ্রুত করা যায়। ঠিক আছে, নট ভেজিটেটিভ, ভেজিটেটিভটা নর্মালি হয়।
আচ্ছা এই মোটামুটি। আচ্ছা তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক শেষ করলাম। আচ্ছা এখানে একটা ইনফরমেশন আছে, এটা দিয়ে আমি শেষ করব। লাইফ ইজ নট অ্যাবাউট হাউ ফাস্ট ইউ রান অর হাউ হাই ইউ ক্লাইম। মানে সহজ কথা হচ্ছে কি, যে তুমি কত দ্রুত কোনো কিছু অ্যাচিভ করলা, অথবা জীবনে কত উপরে উঠতে পারলা, উন্নতির শিখরে উঠতে পারলা, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট অল। আচ্ছা কেন? বাট হাউ ওয়েল ইউ বাউন্স। তাহলে ইম্পর্টেন্ট থিং ইজ হাউ ওয়েল ইউ বাউন্স। তার মানে হচ্ছে তোমার লাইফে যখন দুঃখ দুর্দশা আসবে, যখন একটা ডিজাস্টার আসবে, সেটা থেকে তুমি কিভাবে ওভারকাম করতে পারো। যে যত দ্রুত ওভারকাম করতে পারে সেই তত সফল। বুঝতে পারছো? লাইফের সফলতা হচ্ছে এটাই, যে তোমার ডিজাস্টার, তোমার অ্যাডভার্সিটি, তোমার জীবনের যে বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যা থেকে তুমি কত দ্রুত উত্তরণ করতে পারো। তো তোমরা সবাই কিন্তু একটা সমস্যার মধ্যে আছো, সেটা হচ্ছে সামনে তোমাদের অ্যাডমিশন টেস্ট। অনেক নার্ভাস তোমরা, তোমাদের ব্যাচটা খুবই ভালো। তো আমি যেটা দেখলাম তোমাদের রেসপন্সও খুব ভালো ছিল। তো ইনশাল্লাহ তোমরা সবাই খুব ভালো করবা। আমি একটা বাস্তব উদাহরণ বলি, সেটা হচ্ছে যে এই এবছর ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে আমাদের গত বছরে তোমাদের ভাইয়া। হ্যাঁ, তোমাদের ইংলিশ ভার্সন ব্যাচে ছিল, এই যে লিডার বোর্ডে আমরা নাম ডাকতাম না, তো একদিন হঠাৎ করে এসে আমার সাথে দেখা করলো এবং বললো যে স্যার আপনার সাথে তো এরকম ক্লাসে আমার নাম ডাকতেন। হ্যাঁ, তো আমার খুব এটা ইন্সপায়ার করেছে এবং এজন্য আপনার সাথে দেখা করতে আসলাম। তো আমিও খুব মানে খুব ভালো একটা অনুভূতি হলো আমার, যে আসলে এই যে তোমরা আজকে যে স্বপ্ন নিয়ে পড়াশোনা করছো, হ্যাঁ, যে স্ট্রাগল, যে একটা সমস্যার মধ্য দিয়ে আছো, আসলে এগুলো কিছুই না। তুমি দিন শেষে যদি তোমার লক্ষ্যের দিকে অটুট থাকতে পারো, পরিশ্রম করতে পারো, তাহলে আশা করি ওই যে সফলতা তোমার একদম মানে হাতের মুঠোয়। ঠিক আছে? তো সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখবা, যেটা আমি কালকে বলতেছিলাম। এবং আমরা আশা করি যে আজকের ক্লাসে যারা আসছো তোমরা সবাই, হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাও এবং পরবর্তীতে তোমাদের সাথে আমাদের বারবার দেখা হোক। তো তোমাদের জন্য এই শুভকামনা থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।